বলে নিশান সিমির কপালে গভীর চুমু দিল। সিমিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে গাড়ি চালাতে চালাতে বলল, আমাদের উপর আর কোনো বিপদ নেই। এবার আমরা ভালো থাকবো। আমি আবার আগের মতো সবকিছু ছেড়ে দিয়ে তোকে নিয়ে সুন্দরভাবে বাঁচব। অতীতের করা সব পাপ ভুলে যাওয়া উচিত। আর তুই আমার কাছে আছিস, আমার অস্তিত্ব জোরে। তাহলে এইসব পাপ কাজ করার কোনো দরকার নেই। জান, আমি তোর মাঝে ডুবে থাকতে চাই সুন্দরভাবে, কোনো বাধা বিপত্তি না নিয়েই। বিকজ উইথ ইউ এভরিথিং ফিলস কমপ্লিট মাই জান বাচ্চা। নিশানের গাড়ি থামলো তার বাড়ির সামনে। সিমিকে কোলে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। সোজা নিজের রুমে চলে গেল সে। সিমিকে বেডে শুইয়ে রেখে সিমির মাথায় হাত বুলিয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, ঘুমিয়ে থাক জান বাচ্চা, আমি এসে তোর জ্ঞান ফিরাবো। আগে তোর প্রাপ্য শাস্তিরা দিয়ে আসে। বলেই চলে গেল। রুমের দরজা লক করে দিল। গভীর মুখ নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে উঠে রওনা দিল তার আস্তানার দিকে। আধা ঘন্টার মধ্যেই তার গাড়ি এসে থামলো। সে সোজা তার গোপন সুড়ঙ্গে গেল। নিশানকে দেখে আদিল এগিয়ে এসে বলল, বস, রেখে আসছি তাকে, এইবার আপনার কাজ শুরু করে দেন। নিশান আদিলের ঘাড়ে একটা চাপড় মেরে বলল। গুড জব, নিজের কাজে লেগে পড়। আদিল মাথা নেড়ে চলে গেল। নিশান নিজেও গেল সেই বন্দি রুমে যেখানে ওরাকে আটকিয়ে রেখেছে। গোপন সুড়ঙ্গের একমাত্র শেষ রুম, সাউন্ড প্রুফ, যেখানে কত কত মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তবে তার শব্দ চার দেয়ালেই সীমাবদ্ধ। নিশান রুমের দরজা খুলল। রুমের ভিতরে থাকা রক্তের দুর্গন্ধ ভেসে আসলো। নিশান নাক টেনে নিঃশ্বাস নিল। রুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। রুমের লাইট অন করে বলল, কতদিন পরে আবার এই গ্রান আমার নাকে আসছে। এদিকে ওরাকে বেঁধে রাখা হয়েছে দুটো লোহার খাম্বার সাথে। তার দুই হাত লোহার শিকল দিয়ে বাঁধা। ওরার রাগে মাথা ফেটে যাচ্ছে। এই নিশান তাকে ধরে আনছে এইভাবে ভাবতেই নিজের উপরে ধিক্কার লাগছে। নিশান ঘাড় কাত করে ওরার দিকে তাকিয়ে বলল, আল্লাহকে ডাক। যদিও গুনাহের ভার অধিকাংশ, তবুও খাস দিলে আল্লাহকে ডাকলে বোঝা কমতেও পারে। ওরা চিৎকার করে বলল, আমি কোনো আল্লাহকে বিশ্বাস করি না। আমার পাপের বোঝা আমার কাছেই পূর্ণ। কাউকে ডাকা এসব তুই কর, আমি এসব করি না, আমাকে ছেড়ে দে। বাকি কথা শেষ করার আগেই নিশান একটা ছোট ছুরি ছুঁড়ে দিল। সেটা সোজা ওরার বাম হাতে গেঁথে গেল। ওরা চিৎকার দিয়ে উঠল। নিশান এগিয়ে এসে রাগান্বিত কণ্ঠে বলল, 1 মিনিটের জন্য আজরালকে দেখলে তোর মতো নিচু মানুষের যে দুনিয়া আছে ভাবতেও ঘৃণা লাগে। বলে নিশান এক খাবলা থুতু ছিটিয়ে মারল অরার মুখে। ওরা চিৎকার দিয়ে বলল, স্যার বলছি, তোর কত বড় সাহস আমার মুখে থুতু মারিস, শালা তোর জান হাতে ধরিয়ে দিব। নিশান দেয়ালে ঝুলে থাকা চাবুকটা হাত লম্বা করে টেনে এনে জোরে চাবুক বসালো অরার বাহুতে। ওরা কুকড়িয়ে উঠল। নিশান তাতে দাঁত চেপে বলল, আমার জান হাতে ধরিয়ে দিবি তুই? আমার সাহস কত পরিমাণ সেটা কল্পনা তো নেই রে, বড় ভাতারের নোটি। বলে আরেক বাহুতে জোরে মারল চাবুক। ওরা কান্না করে দিল, চিৎকার করে বলল, আমাকে বেঁধে রেখে শাস্তি কেন দিচ্ছিস? আমাকে খোল। আমার বাবা যদি জানতে পারে তাহলে তুই বাঁচবি না। নিশান একটা বাঁকা হাসি দিয়ে হাতের চাবুকটা জোরে মারল অরার মুখের উপরে। অরার মাথা এক পাশে হেলে পড়ল। উচ্চ শব্দে কান্না করে দিল। নিশান আর কোনো বাক্য ব্যয় করলো না। আবারও চাবুক ছুড়ল অরার মাথার বাম পাশে। ওরা চিৎকার দিল। মাথা ঘুরছে, কেমন যেন হচ্ছে তার মাথার ভেতরে। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। মুখ দিয়ে কোনো কথা বের হয়ে আসছে না। ওরা হালকা করে মাথা তুলতেই নিশান চাবুক ছুড়ল অরার বাম পাশের গালে। অরার মুখ কাত হয়ে গেল। মুখ দিয়ে রক্ত ছিটকে পড়ছে। নিশান ঘাড় কাত করে ফুটিয়ে নিল। শব্দ হলো। অনার দিন দুনিয়া ঘুরছে। ঠোঁটো কেটে রক্তের ঝর্ণা বের হচ্ছে। গলাটা শুকিয়ে গেছে পানির জন্য। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসছে। নিবু নিবু চোখে সবকিছু আবছা দেখছে। মস্তিষ্কের স্মরণে তার বাবার সাথে কাটানো মুহূর্ত মনে পড়ছে। তার খুব ইচ্ছে হচ্ছে তার বাবা আসুক, তাকে নিয়ে যাক। তার যে ভীষণ কষ্ট হচ্ছে, তবে এই কথা সে মনে মনেই বলছে। মুখ দিয়ে উচ্চারণ করার শক্তি হারিয়ে ফেলেছে। এর মধ্যে অনুভব করলো তার বাম পাশের বুক হৃৎপিণ্ড বারবার কেউ জোরে জোরে ছুরির আঘাত করলো। মুখ দিয়ে আবারও রক্ত বেরিয়ে উপচে পড়ল মেঝেতে। শ্বাসটাও বুঝি আর নেওয়া হচ্ছে না তার। এর মধ্যেই শোনা গেল নিশানের বাণী, খুবই ধারালো বিকৃত বাণী। তোর হৃৎপিণ্ড টেনে এনে আমার ঈশ্বর পায়ের কাছে ফেলাবো, কারণ তোর যোগ্যতা আমার ঈশ্বর পা পর্যন্তই, এর বাইরে না। ওরার চোখের কোণ দিয়ে পানি বেরিয়ে গেল। বুকের বাম পাশে অসহ্য ব্যথা নিয়েই ধীরে ধীরে চোখটা বন্ধ হয়ে গেল। বুকের বাঁ পাশে থাকা চিনচিনে ব্যথাটা সে আর অনুভব করতে পারল না। নিস্তেজ হয়ে গেছে তার দেহ।
তবুও কি নিশান তাকে রেহাই দেবে? হুম, সে রেহাই দেয়নি। 4-5 বার বুকের বাম পাশে ছুরি দিয়ে কোপ বসিয়ে হৃৎপিণ্ড হাতে পেতেই এক টানে সেটা বের করে আনলো। নিশানের হাতে রক্ত টপটপ করে মেঝেতে পড়ছে, মুখে গলায় জামায় সব রক্তের ফোঁটা। ভয়ঙ্কর লাগছে তাকে। সে হৃৎপিণ্ড হাতে নিয়েই একটু নিচু হলো, ঘাড় উঁচু করে অরার দিকে তাকিয়ে পাশে থাকা দা দিয়ে এক কোপ দিল অরার পায়ে। রক্ত ফিনকি দিয়ে নিশানের মুখে আছড়ে পড়ল। নিশান চোখ বন্ধ করে বাঁকা হাসলো, উঠে দাঁড়ালো, হাতের দা দিয়ে আবারও কোপ বসালো বাম হাতে। ওরা হেলে পড়ল ডান পাশে। নিশান দা ফেলে দিল, টেবিলের উপরে থাকা একটা শপিং ব্যাগের মধ্যে হৃৎপিণ্ডটা নিয়ে নিল। পকেট থেকে টিস্যু বের করে মুখটা মুছে নিল, হাতের রক্ত পরিষ্কার করলো। তবুও হাতে রক্ত লেগে আছে অধিকাংশ জায়গা জুড়ে, মুখেও ফোঁটা ফোঁটা রক্তের ছাপ। সে শপিং ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল সেই জায়গা ছেড়ে। আদিল নিশানকে এই রূপে দেখে কোনো রিয়াকশন দিল না, কারণ তার বস যখন খুন করে তখন এইরকম রক্ত থাকে। তাই হালকা অগোছালো আর রক্তের দাগ, তার ভয়ের কিছুই হলো না। আদিল দৌড়ে এসে নিশানের কাছে দাঁড়াতেই নিশান যেতে যেতে বলল, ওই মেয়ে ওইভাবেই বোঝুক, কেউ ওকে বের করবি না। আমি বাড়ি যাচ্ছি, আমার দরকার পড়লে আসবো, নয়তো না। বেশি দরকার ছাড়া ফোনও দিবি না। বলে চলে যেতে লাগলো। আদিল মাথা নাড়ল, ফ্লোরে খেয়াল করতে দেখলো নিশান যে পথ দিয়ে হেঁটে গেছে সেই সব জায়গা জুড়ে রক্তের ফোঁটা। নিশানের হাতের দিকে তাকাতেই দেখলো একটা ব্যাগ, সেই জায়গা থেকে রক্ত ঝরছে। আদিল নিশানের চলে যাওয়া দেখলো। এরপর একটা বডিগার্ড ডেকে রক্তগুলো পরিষ্কার করে দিতে বলল। আদিল সেই রুমে ঢুকলো যেখানে অরাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আদিল অরাকে দেখে হাসলো। না, সে ভয় পায়নি, কারণ তাদের বস এর থেকেও জঘন্য খুন করে। এটা তো সামান্য। এত বাজেভাবে খুন করে নিশান, যার জন্য আদিলের রূপ পর্যন্ত একবার কেঁপে উঠেছিল, সেখানেই অজ্ঞান হয়ে গিয়েছিল। হার্ট অ্যাটাক হয়েছিল, সুস্থ হতে প্রায় 2 মাস লেগেছিল। সেই দিনের পরে সে আসতো রুমে, তবে ওই রকম খুন আর দেখেনি। মূলত নিশান এইরকম রু কাঁপানো খুন করলে নিজেই সব কিছু করে বেরিয়ে যেত, যাতে আদিলের আবার হার্ট অ্যাটাক না হয়। আদিল একটা দীর্ঘশ্বাস ফেলে লাইট অফ করে রুমে তালা দিয়ে চলে গেল। রাত 8:04। নিশান ড্রাইভ করছে, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। এমন সময় তার ফোনে কারোর কল আসলো। নিশান ফোন হাতে নিয়ে দেখলো সেভ করা আছে একটা নাম, নিকোলো। নিশান ভ্রু কুঁচকে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে নিকোলো বলল, দোস্ত, তুই ইতালি এসেছিস? একটা বারের জন্য আমাকে ইনফর্ম করিসনি কেন? আমি তোর এই বন্ধু। আরে না, একটু ব্যস্ত ছিলাম, এর জন্য জানাতে পারিনি। যাই হোক, তোর কি অবস্থা বল। খুব খুব ভালো। শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, বউ নিয়ে তো ইতালি এসেছিস। আমি ইনফর্ম করিনি, তবে এত খবর তুই জানলে কিভাবে? ইতালির প্রভাবশালীদের মধ্যে আমি নিকোলো আছে। এইসব তো আমার বা হাতের খেল। আচ্ছা, যে জন্য ফোন দিয়েছিস শোন। বল। আর একটু পরেই মানে 10টা থেকে পার্টি শুরু হবে আমার বাড়িতে। এইটা সাধারণ একটা পার্টি, নিজের লোকেরা আসবে, তুইও চলে আয় দ্রুত নিজের বউকে নিয়ে। রাখলাম, আসিস কিন্তু, না আসলে তোর সাথে আমার সম্পর্কই শেষ। আরে ইয়ার, তুই আরও আগে বলিসনি কেন? কাজে ছিলাম, এখন চলে আয়, অনেক সময় আছে। ওকে, ডান, রাখ। বলেই নিশান কল কেটে নিল। আবারও ড্রাইভ করতে মনোযোগ হলো। 10 মিনিটের মধ্যে সে বাড়ি পৌঁছালো। বাড়িতে থাকা সব বডিগার্ডগুলো এখন পাহারা দিচ্ছে, জ্ঞান অনেক আগেই ফিরেছে। নিশান বাড়ির ভেতরে ঢুকলো, শপিং ব্যাগ নিয়ে সোজা নিজের রুমে গেল। লাইট অন করলো, দেখতে পেল সিমির নিষ্পাপ মুখখানা। ওর এখনো জ্ঞান ফেরেনি। নিশান রুমের ফ্রিজের কাছে গিয়ে ফ্রিজ খুলে হাতের শপিং ব্যাগ সেখানে রেখে দিল। এরপরে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। গায়ে থাকা শার্ট প্যান্ট খুলে একটা টাওয়াল জড়িয়ে নিল কোমরে। ঝর্ণার নিচে দাঁড়িয়ে ঝর্ণা অন করে দিল। ঝর্ণার পানিতে হাতে থাকা রক্ত আর মুখের রক্ত ডলা দিয়ে ধুয়ে দিল। ড্রেসিংয়ের উপরে থাকা তাক থেকে শ্যাম্পুর বোতল থেকে শ্যাম্পু নিয়ে মাথায় দিল, সারা দেহে ডলা দিল, যেন নিজেকে পবিত্র করছে। ঝর্ণার পানি ধুয়ে দিল শ্যাম্পুর ফেনা। নিশান ঘাড়ে হাত দিয়ে মুখ উঁচু করলো। ঝর্ণার পানি সম্পূর্ণ তার মুখে উপচে পড়ছে। তার বডিতে থাকা ড্রাগন ট্যাটুটাতে পানির ফোঁটা লেগে চিকচিক করছে, যেন জীবন্ত হয়ে উঠেছে। খুবই আকর্ষণীয় দেখাচ্ছে তাকে। সে নিজের গোসল সম্পন্ন করে আলাদা একটা টাওয়াল কোমরে জড়িয়ে বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে। ওই অবস্থাতেই সে বেডে গেল। বেডে এসে নিচু হলো, সিমির মুখের কাছে নিজের মুখ আনলো। চুল থেকে পানি টুকটুক করে গড়িয়ে সিমির মুখে পড়ল। সিমির ঠোঁট কামড়ে ধরে সিমির মুখের দিকে তাকিয়ে রইল। সিমির শুষ্ক ঠোঁটগুলো নিশানকে বড্ড টানছে। নিশান আর একটু নিচে হলো।
নিচের ভেজা ঠোঁটগুলো দিয়ে দখল করে নিল সিমির শুষ্ক ঠোঁটগুলো। গভীর চুম্বনে লিপ্ত হলো তারা। হঠাৎ সিমি কেঁপে উঠল। নিশান ছেড়ে দিল সিমিকে। নিজের মাথা একটু নাড়াতেই চুলের টুপটাপ পানি সম্পূর্ণ সিমির মুখে পড়ল। সিমির মুখ কুঁচকে গেল। সিমির এমন রিয়াকশন দেখে নিশান ম্লান হাসলো। সে উঠে দাঁড়ালো, সিমিকে পাজাগুলো করে তুলে নিল। সিমি ভাবছে এটা স্বপ্ন, আর স্বপ্নে নিশান থেকে কোলে নিয়েছে। নিশান সোজা সিমিকে নিয়ে ওয়াশরুমে ঢুকলো। বাথটাবে পানি ভর্তি করা ছিল। সিমি বাথটাবের কাছে গিয়ে একটু ঝুঁকে সিমিকে ফেলে দিল তার মধ্যে। সিমি চিৎকার দিয়ে উঠল, লাফ দিল, বলতে লাগলো, আমি ডুবে যাচ্ছি। কেউ আছো, বাঁচাও আমায়, আমি ডুবে গেলাম। সিমি নিচু হয়ে বসলো, বাথটাবে হাত রেখে স্লো ভয়েসে সিমিকে উদ্দেশ্য করে বলল, তুই কি জানিস ডান বাচ্চা, এটা সামান্য একটা পানি ভর্তি বাচ্চাপ। এখানে ডুবে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। আর তোর যদি মনে হয় আসলে ডুবে যাবি, তাহলে আমি নেমে পড়ি, প্রমিস তোকে হালকা ব্যথা অনুভব করিয়ে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে দেব। নামবো কি জান? নিশানের কথা কানে যেতেই সিমির হুঁশ ফিরল। সে চোখ মেলে তাকালো, তার বাম পাশেই তাকে দেখলো। নিশান তার দিকে তাকিয়ে আছে। তার গায়ে কোনো শার্ট নেই, ড্রাগনের ট্যাটুতে পানি লেগে আছে, একদম জীবন্ত। সিমি নিশানের বডির দিকে তাকিয়ে ঢোক গিলতেই নিশান সিমির দিকে একটু ঝুঁকে এসে ঠোঁট কামড়ে বলল, এইভাবে লোভনীয় দৃশ্যতে তাকালে কিন্তু আমার এই বডির ভার তোকে সহ্য করতে হবে জান বাচ্চা। সিমি দ্রুত চোখ সরিয়ে নিল, চোখ বন্ধ করে নিজেকেই বকতে লাগলো। সিমির এমন অবস্থা দেখে নিশান উঠে দাঁড়ালো, এরপরে বলল, দ্রুত শাওন নিয়ে নে, আমরা এক জায়গায় যাব। কোথায় যাব? নিশান ওয়াশরুম থেকে বের হতে হতে বলল, তুই জানিস আমি প্রশ্ন পছন্দ করি না, দ্রুত শাওন নে, সময় মাত্র 10 মিনিট। বলে নিশান ওয়াশরুমের দরজা লাগিয়ে বেরিয়ে গেল। সিমি কিছু না বলে শাওয়ার নিতে লাগলো। এদিকে নিশান আলমারি খুলে নিজের জন্য পোশাক বের করলো। কালো স্যুট প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট আপ করে নিল, গায়ে পারফিউম দিল। এরপরে সে আবারও আলমারির কাছে গেল। এইবার সিমির আলমারি খুলল। সে শাড়ির কালেকশন হাতে নিয়ে সেই জায়গা থেকে খুঁজে একটা কালো শাড়ি বের করলো। শাড়িটার ওপরে সাদা আর কালো মিশিয়ে চমকি তোলা সিল্কি কাপড়। এরপরে কালো রঙের পেটিকোট আর একটা হাত লম্বা কালো রঙের সিল্কের ব্লাউজ বের করে রাখলো। এদিকে সিমি শাওয়ার নেওয়া শেষ হতেই ওয়াশরুম থেকে মাথা বের করে বলল, আমার পোশাক কই? নিশান শাড়ির দিকে তাকিয়ে বলল, পোশাক লাগবে না, ওইভাবেই বেরিয়ে আয়। সিমি তবা করতে করতে বলল, তবা তবা, মাথা কি খারাপ হয়ে গেছে? ইডিয়েট, তোকে কি আমি ওইভাবে আসতে বলেছে? বললাম চাল জড়িয়ে আয় শুধু। সিমি আর প্রশ্ন করতে গিয়েও করলো না, টাওয়ালটা জড়িয়ে নিয়ে বেরিয়ে আসলো। মাথা নিচু করে বেডের কাছে গেল। নিশান সিমির উদ্দেশ্যে বলল, এই পেটিকোট আর ব্লাউজ পরে নেন দ্রুত। সিমি নিশানের দিকে তাকালো, তবে কিছু বলল না, চুপচাপ পরে নিল। নিশান এইবার বলল, শাড়ি পরে নে। সিমি শাড়ি হাতে নিয়ে নিশানের মুখ পানে তাকিয়ে রইল। নিশান নিজের হাতে দিয়ে সিমির দিকে তাকাতেই বলল, কে হলো, শাড়ি পরছিস না কেন? মানে আমি তো শাড়ি পরতে পারি না। ভার্সিটির অনুষ্ঠানে শাড়ি পরেছিলিস, সেদিন রাতেও শাড়ি পরেছিলিস, এখন 1 বছরে গেল না, এর মধ্যে ভুলে গেছিস? ভার্সিটির অনুষ্ঠানে আম্মু পরিয়ে দিয়েছিল, আর সেই দিন রাতে জারা পরিয়ে দিয়েছিল। সিমির কথা শুনে নিশান ধীর কণ্ঠে বলল, তাহলে এখন আমাকে পরিয়ে দেওয়া লাগবে? আমি তো পারি না, তাই আপনিই দিন। নিশান ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। ফোনের ইউটিউবে গিয়ে শাড়ি কিভাবে পরাতে হয় সার্চ দিল। অনেকগুলো ভিডিও আসলো। নিশান একটা ভিডিও অন করে বেডে রাখলো। সিমি শাড়িটা হাতে নিল। এদিকে সিমি ফোনে একটা মহিলাকে দেখে ঠোঁট ফুলিয়ে বলল, আপনি এদের দেখছেন? ছি, আপনি কত খারাপ। আমি থাকতেও আপনার চোখ পরনারীতে। সিমির এমন মন্তব্য শুনে নিশান ভ্যাবাচাকা খেয়ে গেল। এমনি বলে কি? তাই সে ধমক দিয়ে বলল, কানের নিচে দেবু দুটা থাপ্পড়, বেয়াদব মেয়ে। আমি সব দেখি ইডিয়েট। শাড়ি পরেছে কাকে? তোকে, এর জন্য তো দেখছে। হ্যাঁ, আমি বেয়াদব, আর ওরা সুন্দরী। আমি বলতে গেলেই থাপ্পড় দেবে। নিশান রীতিমতো বিরক্ত। এবার কি মাথায় তার ছিঁড়ে গেল নাকি? সে নিজেকে শান্ত দেখে তাতে দাঁত চেপে বলল, আমি তো শাড়ি পরাতে পারি না যে পরাবো তোকে। ওই ভিডিও না দেখলে কিভাবে পড়াবো? সিমি ফোন হাতে নিয়ে আবারও কিছু একটা সার্চ দিল। এরপর একটা ভিডিও চালু করলো, যেখানে একটা ছেলে শাড়ি পরছে, খুব সুন্দর গুছিয়ে, মেয়েদের মতো। মূলত সে শেখাচ্ছে কিভাবে শাড়ি পরতে হয়। সিমি ভিডিও চালু করে বলল, এই ভিডিও দেখেও শাড়ি পরানো যায়? নিশান ভিডিওর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর ধীরে ধীরে ভিডিও দেখে শাড়ি পরাতে লাগলো। পুরো 10 মিনিট পরে সুন্দর করে গুছিয়ে শাড়ি পরিয়ে দিল সিমিকে। এরপর তাকে নিয়ে আয়নার সামনে বসিয়ে চুলগুলো শুকিয়ে নিয়ে সুন্দর করে
আছড়িয়ে নিল। মাঝখান দিয়ে ছোট্ট মতো সিঁথি কেটে নিয়ে চুলগুলো ছেড়ে দিল। এরপর সে বলল, আর রেডি হওয়া লাগলে দ্রুত রেডি হয় না। বলেই সে বেডে বসলো। নিশান যেতেই সিমি মুখে একটু পন্ডস ক্রিম আর ঠোঁটে লাল লিপস্টিক দিল হালকা করে। কানে কালো স্টোন বসানো ইয়াররিং পরলো, গলায় একটা নেকলেস দিল সিম্পল মতো, শুধু একটা কালো স্টোন বসানো, সাথে বাম হাতে একটা আংটি। সিমি উঠে দাঁড়িয়ে বলল, আমি রেডি হয়ে গেছি। নিশান চোখ তুলে সিমির দিকে তাকালো। চোখ ধাঁধানো সুন্দর লাগছে সিমিকে। নিশান চোখ সামলে উঠে দাঁড়ালো। আলমারি থেকে একটা কালো চাদর বের করে আনলো, ডিজাইন করা। সেটা এনে সিমির চুলের উপরে দিয়ে গায়ে জড়িয়ে দিল। এরপর হাতে টেনে নিয়ে যেতে যেতে বলল, তোকে আজকে তানভীর চৌধুরী নিশানের বউ লাগছে। বলে নিশান সিমিকে টেনে নিয়ে একদম নিচে চলে গেল। বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়ির কাছে গেল। সিমিকে ফ্রন্ট সিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসলো। গাড়ি চলতে শুরু করলো। সিমি মাথা নিচু করে বসে আছে। নিশান গাড়ি চালাতে চালাতেই নিজের ফোন অন করে সময়টা দেখে নিল। 9:25। নিশান নিকোলোর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আধা ঘন্টা পরেই নিশানের গাড়ি এসে থামলো একটা বড় বাড়ির সামনে। বাড়ির বড় গেটটা বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে সাজানো। নিশান বের হতেই সিমিও নামলো। নিশান সিমির হাত ধরে বাড়ির ভিতরে প্রবেশ করলো। বিশাল বড় বাগান। বাগানের এক পাশে বড় স্টেজ, চেয়ার টেবিল রাখা, বিভিন্ন ধরনের মানুষ, পোশাক সহ স্টাইলিং ছোট ছোট। বিদেশের মানুষ। সিমি শুধু মাথা নাড়িয়ে নাড়িয়ে দেখতে লাগলো। এর মধ্যেই একটা লোক এসে নিশানকে জড়িয়ে ধরলো। লোকটা বাংলা ভাষাতেই বলল, দোস্ত, কতদিন পরে তোকে বুকে জড়ালাম, আনন্দ লাগছে খুব। নিশানও সেইভাবেই বলল। আমারও ভালো লাগলো। সিমি সামনে তাকিয়ে লোকটাকে দেখল। লোকটা সাদা ধবধবে, চুলগুলো ঘাড় পর্যন্ত লম্বা, লাল রঙের। গায়ের কোট প্যান্ট ইতালিয়ান, তবুও কেমন জানি বাংলাদেশি লাগছে তার কাছে। সিমির ভাবনার মধ্যেই একটা মেয়ে এলো, একদম অপ্সরার মতো দেখতে। দুধে আলতা গায়ের রং, চোখ দুটি ডাগর ডাগর, তাতে কালো কাজল ঢেলে দেওয়া হয় যেন। ঠোঁট দুটো লাল টুকটুক করছে, নাকটাও সরু, মুখের আকৃতি গোল, চুলগুলো খয়েরি রঙের, সিল্কি একদম, ছেড়ে দেওয়া আছে। পরনে একটা কালো রঙের গাউন, কানে বড় বড় 2টা ইয়াররিং, গলার একটা সিম্পল নেকলেস, সব কিছু মিলিয়ে অসাধারণ। মেয়েটার হাত ধরে আরও একটা ছোট মেয়ে আসছে, সেও একদম বড় মেয়ের কপি ক্যাট। বাচ্চা মেয়েটার বয়স সম্ভবত 3 কি 4 হবে। মেয়ে দুটো এসে ছেলেটার পাশে দাঁড়ালো। ছেলেটা নিশানের দিকে তাকিয়ে বলল, আমার বউকে আর বাচ্চাকে তো দেখিসনি? হেই দেখ, আমার বউ বাচ্চা। নিশান হ্যাঁ বলল। নিকোলোর বউ এলিনাও হ্যালো বলল। এলিনার নজর সিমির দিকে গেল, যে হাঁ করে তাদের দেখছে। এলিনা হেসে নিশানকে, সে নিজেও বাঙালি ভাষায় বলল, এই মেয়েটা কে? নিশান সিমির পরিচয় করিয়ে দিল। সিমিও হাসি মুখে পরিচিত হলো। বাচ্চা মেয়েটার বয়স মাত্র 3 আর তার নাম এলেরা। খুবই কিউট। সিমি কোলেও নিল। অদ্ভুত অনুভূতি হচ্ছে। বুকটা কেন জানি কষ্টে ফেটে যাচ্ছে। যাবেই তো, এই যে সে যে মাহারা, তার মরা বাচ্চাটাকেও একটু বুকে জড়িয়ে কান্না করতে পারেনি। একটা মায়ের বুঝি এর থেকে কষ্টর আর কিছুই নেই। সিমির চোখের কোণে পানি আসতেই দ্রুত মুছে নিয়ে তাদের সাথে গল্পে মজে উঠল। নিশানও অনেকের সঙ্গেই দেখা সাক্ষাৎ করে সিমির কাছে আসলো। সিমির হাত ধরে এক পাশে নিয়ে গেল। সেখানে আপাতত তেমন কেউ নেই। স্টাফকে খাবার আনতে বলল। সিমিকে নিয়ে বসলো। সিমি গাল ফুলিয়ে বলল, আমার কত খিদে পেয়েছে আপনি জানেন। আমি খাবার আনতে বলেছি। যাক, ভালো করেছেন, নয়তো আবারও আমাকে না খেয়ে অজ্ঞান হতে হতো। কানের নিচে থাপ্পড় দেবো 2টা। বেয়াদব মেয়ে, সবসময় মুখে মুখে বেয়াদবি কথা। সিমি মুখ ভাঙিয়ে বিড়বিড়ালো, তোর মাথা শালা বিদেশি কুত্তার। নিজে বিদেশি ছিল না শান্তি, যার জন্য আমাকে এনে মারলি। এখন আমাকে কি বলবে? বিদেশি কুত্তা, ওয়াক্থু। সিমিকে থুতু ফেলতে দেখে নিশান ভ্রুকুচকে বলল, কি হলো? তুই বলছিস কেন? আরে না, কিছু হয়নি, এমনি। নিশান আর কিছু বলল না, নিজের ফোন স্ক্রল করতে লাগলো। সিমি এইদিকে ওইদিকে তাকাতেই চোখ আটকে গেল নিকোলো আর তার বউ এলিনার উপরে। সিমি খুঁটিয়ে খুঁটিয়ে তাদের দেখে হঠাৎ নিশানের উদ্দেশ্যে বলল, একটা প্রশ্ন করি আপনাকে। নিশান বল বলতেই সিমি বলল, আপনার বন্ধু নিকোলো আর তার বউ এলিনা
আপনার কি মনে হয় ওরা পারফেক্ট ম্যাচ? নিশান ফোন থেকে চোখ উঁচিয়ে সিমির দিকে তাকিয়ে বলে উঠল, তোর কাছে কি মনে হয়? আমার কাছে পারফেক্ট লাগছে না। আপনিই দেখেন এলিনা কত সুন্দর, ওর সাথে সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে মানাবে। এদিকে আপনার বন্ধু নিকোলও দেখুন, হ্যাঁ সে ধলা বিলাই, তবু কেমন কেমন যেন ভেদা বিড়াল, ভালো না একদম। সিমির যুক্তি শুনে নিশান ঠান্ডা কণ্ঠে বলল, ওদের পারফেক্ট জুটি হোক কিংবা না হোক, তাতে তোর সমস্যা কোথায়? আমার কাছে যা মনে হলো তাই বললাম। নিশান কিছু বলল না। স্টাফ এসে খাবার দিয়ে গেল। নিশান সিমিকে খেতে বলল। সিমির প্রচণ্ড খিদে লেগেছে, তাই সে নিশানকে জিজ্ঞেস না করেই নিজের মতো খেতে লাগলো। এর মধ্যেই নিশান নিজের ফোন টেবিলে রেখে সিমিকে বলল, তুই থাক, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। সিমি মাথা নাড়ল। নিশান চলে গেল। নিশান যাওয়ার 2 মিনিট পরেই তার ফোনে কল আসলো। সিমি আর চোখে তাকালো। সেখানে আদিল নামটা জলজল করছে। সিমি বেশি পাত্তা দিল না। ফোন রিং হয়ে হয়ে কেটে গেল। আবারও হলো। তারপর 2 বার কেটে গেল। 3 বার বাজতেই সিমি ফোন না পেরে রিসিভ করে কিছু বলতে যাবে, তার আগেই ওপাশ থেকে আদিল বলল, বস, গোপন সুড়ঙ্গের কারখানায় রাখা ফারহান দরিয়াজ ভীষণ ঝামেলা করেছে। আমাদের এক বডিগার্ড গিয়েছিল খাবার দিতে, সেই বডিগার্ডের হাত ধরে টেনে এনে মাথা চেপে ধরে জোরে জোরে কারাগারে বাড়ি দিয়ে মেরে ফেলেছে। আপনি দ্রুত আসার চেষ্টা করুন বস, ওকে বাঁচিয়ে রেখে লাভ নেই। এইরকম একজনকে তো মারলেন, সমস্যা কি? এই কিটকেও মেরে দিন বস, দ্রুত আসুন। আর টিএন টিমের একটা মিশন গেছে একজন খোঁজ লাগাতে। আমি আসলে সবকিছু বিস্তারিত বলবো, ফোনে সবকিছু বলা যায় না। আদিলের সম্পূর্ণ কথা সিমির কানে যেতেই সে বাকরুদ্ধ হয়ে গেল। চোখ দুটো যেন কোনো কারণে ঝাপসা হয়ে গেল। ফোনটা কান থেকে নামিয়ে রেখে দিল। কল কেটে গেছে। সিমি আর খাবার খেলো না, নড়াচড়া করতে লাগলো। মাথায় শুধু ঘুরতে লাগলো আদিলের বলা কথাগুলো। নিশান খুন করে? কতজনকে খুন করেছে? কিসের গোপন সুড়ঙ্গের কারাগার? কে এই ফারহান দরিয়াজ? আর নিশানকে কেনই বা বস বলল? টিএন টিম, এটা কিসের টিম? আরও বিভিন্ন ধরনের প্রশ্ন মাথায় ঘুরতে লাগলো। এর মধ্যেই নিশান আসলো, চেয়ারে বসলো। সিমিকে খাবার নাড়াচাড়া করতে দেখে বলে উঠল, খাবার নিয়ে খেলা করছিস কেন? নিশানের এই সামান্য কথাতেও সিমি কেঁপে উঠল। সিমিকে কাঁপতে দেখে নিশান ভ্রুকুচকে বলল, কি হয়েছে, কাঁপছিস কেন? ভালো লাগছে না, বাড়ি যাব। নিশান আর কোনো প্রশ্ন করলো না। সিমির হাত ধরে উঠে পড়ল। যাওয়ার আগে নিকোলোর সাথে কথা বলে চলে গেল। সিমিকে গাড়িতে উঠিয়ে নিজে উঠে বসলো। সিমির দিকে না তাকিয়ে গাড়ি চালাতে লাগলো। সিমি গুটিসুটি হয়ে বসে রইল, যা নিশানের চোখে পড়ল। সে বলে উঠল, কোনো সমস্যা? শরীর খারাপ লাগছে নাকি? সিমি কিছু বলল না। গাড়ি চলছে। সিমি নিশ্চুপ থেকে হঠাৎই নিশানের উদ্দেশ্যে বলল, এই ইতালির রোম শহরে আপনার আসল কি পরিচয়? নিশান গাড়ি চালাতে চালাতেই বলল, আমার নাম কি তুই জানিস না নাকি? তানভীর চৌধুরী নিশান। সব জায়গায় আমার আসল পরিচয় তানভীর চৌধুরী নিশান। নিশানের কথা শেষ হতেই সিমি মাথা নিচু করে বলল, তাহলে টিএন টিমের বসকে? সিমির মুখে টিএন টিম নাম শুনতে নিশান দ্রুত গাড়ি ব্রেক করলো। সে সিমির দিকে ভ্রু কুচকে তাকালো। সিমি মাথা নিচু করেই আছে এখনো। নিশানকে কিছু বলতে না দেখে সে নিজেই বলল, আমার কথা শুনে গাড়ি থামিয়ে দিলেন যে? নিশান নিজেকে স্বাভাবিক করে স্টিয়ারিংয়ে হাত দিয়ে বলল, এমনি। বলে গাড়ি চালাতে লাগলো। সিমি হেসে প্রশ্ন করলো, আমার প্রশ্নটা এড়িয়ে যাওয়ার কারণ? কোন প্রশ্ন? টিএন টিমের বসকে? নিশান গাড়ি থামালো, তবে সাইড করে। সিমির দিকে তাকিয়ে বলে উঠল, সেটা আমি কিভাবে বলবো? কোথাকার কিসের টিম আমি কিভাবে জানবো? ও, তাহলে আপনি জানেন না? আমার জানার কি কোনো কথা ছিল? হ্যাঁ, জানার কথা তো, কারণ আজ নয়তো কাল ফারহান দরিয়াজকে খুন করবেন যে। সিমির মুখে ফারহানের নাম শুনতেই নিশান রাগী গলায় বলল, এই, নাম তুই কোথা থেকে শুনলি? অবাক হচ্ছেন? নিশান নিজের সিট বেল্ট খুলে সিমির দিকে এগিয়ে এসে সিমিকে আটকে দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, তোর নাটক আমার পছন্দ না। এসো, তুই সব কোত্থেকে জানলি? ফারহান দৌরেসের নাম কোথায় শুনেছিস? সিমির মাথা নিচুই ছিল, তবে সে নিশানের দিকে তাকালো। নিশানের চোখে চোখ রেখে বলে উঠল,
গোপন সুড়ঙ্গের কারাগারে কতজনকে হত্যা করেছেন টিএন টিমের বস তানভীর চৌধুরী নিশান? সিমির কথা শুনে নিশানের ভ্রুজোড়া যেন আরও বেশি কুঁচকে গেল। তার মাথায় খেলছে না। সিমি এগুলো জানলো কিভাবে? সে নিজেকে শান্ত করে একই টোনে বলল, ফালতু কথা তুই কোথায় পাস? কিসের গোপন সুরঙ্গ আর কিসের কারাগার? আমি কোনো টিমের বস টস না। সিমির চোখ বেয়ে এক ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল। সিমি এখনও নিশানের চোখের দিকে তাকিয়ে। হুট করেই সিমি নিশানের শার্টের কলার টেনে ধরে নিজের আরও একটু কাছে আনলো। দুইজনের মাঝে দূরত্ব হয়তো 2 সেন্টিমিটার। সিমি নাক টেনে বলল, কথা লুকাবেন না। আমি না চাইতেও কিছু কথা শুনে ফেলেছি। আপনি যদি মসজিদে দাঁড়িয়েও বলেন আমি কোনো খুন করিনি, তবে যে আমার বিশ্বাস করতে বড্ড কষ্ট হবে। কারণ কারো হৃৎপিণ্ড ছিঁড়ে এনে আমার পায়ে ফেলেছিলেন আপনি, সেসব বাদ দিলাম আমি। তবে ইতালির এই রোম শহরে কি পাপে মোড়ানো সম্পর্ক আছে আপনার? টিএন টিম, এটা কেমন টিম? কে ফারহান দরিয়াস? গোপন সুড়ঙ্গের অন্ধকার কারাগার কোথায়? আর সেখানে কতজনকে হত্যা করেছেন? কি আছে ওই সুড়ঙ্গে? সিমির কথাগুলো নিশানের কর্ণগোচর হলো। সে সিমির চোখের দিকে তাকিয়ে বলে উঠল, টিএন, এটা আমার টিম। এই দলের রোম শহর আমার দখলে। চারিদিকে আমার টিএন টিম ছড়িয়ে আছে। গোপন সুরঙ্গ আছে এই শহরের শেষ সীমার একটা বড় বিল্ডিংয়ের নিচে। আর সেই সুরঙ্গের নিচে আছে অন্ধকার কারাগার। ওইখানে আটকে আছে ইতালির সবচেয়ে বড় মাফিয়া ডন ফারহান দরিয়াস। ওই কারাগারে যাকে নিয়ে গিয়েছে তাকে জীবিত তো দূর, মৃতদেহ আজ পর্যন্ত বের করেনি। এইভাবেই পচে আছে ওই অন্ধকার কারাগারে নৃশংসভাবে হত্যা করে রাখা মানুষগুলো। সিমির চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে, তবুও সে বলল, খুব বেশি কি দরকার ছিল ওই পাপের সাম্রাজ্যে পা দেওয়ার? নিশান সিমির চোখের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, তোকে ভোলার জন্য এই পাপের সাম্রাজ্য পা দিয়েছিলাম, কিন্তু এটা ভাবিনি এই সাম্রাজ্যে পা দেওয়ার পরে তুই আমার দ্বিগুণ আসক্ত হয়ে উঠবে। সিমি নিশানের গালে এক হাত রেখে বলল, কবে থেকে এত বেশি আসক্ত হয়ে পড়লেন না আমার উপর? নিশান একটা দীর্ঘশ্বাস ছাড়ল, নিজের সিটে গিয়ে বসলো। সিটে মাথা এলিয়ে 2 হাত মাথার পিছনে রাখলো, চোখ দুটো বন্ধ করা। সিমি একটু হেলে তাকালো নিশানের পানে। হুট করে নিশান বলতে শুরু করলো, তুই যখন পৃথিবীতে জন্ম নিয়েছিলিস তখন আমার বয়স মাত্র 10। তোকে পেয়ে বাড়ির সবাই খুশি। তোর নাম ঠিক করার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হলো। আমার এইসব দেখে ভীষণ রাগ লাগতো। তোকে করে দিতে গেলেও আমি নিতাম না, অসহ্য লাগতো। মোট কথা তোকে সহ্য করতে পারতাম না। এইভাবেই দিন যায়, তুইও বড় হলি, আমিও হলাম। তোর 3 তো আমার 13 বছর। একদিন তোকে আর যারাকে বাইরে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে আমার। আমি যেতে চাইছিলাম না, তবে বাধ্য হয়ে গেলাম। সেদিন তুই আমাকে ভাইয়া বলে ডাকছিলিস। আমার ভালো লাগছিল না, তোকে ধমকে দিয়েছে আমাকে ভাইয়া বলবি না। তুই মুখ ফুলে রেখেছিলিস, পাত্তা দিইনি আমি। 2 জনকে খাবার কিনে দিয়ে বাড়ি ফিরছিলাম। সেই সময় আমার ফ্রেন্ড আসে আমার কাছে। তুই মাথা নিচু করে আছিস। ওরা যারার সাথে কথা বললো, একজন তোকে ডাকলো। আমার কেন জানি তখন তোকে ভালো লাগলো না। তোকে আমার পিছনে আড়াল করে ডাকলাম, তবে তুই চোখ তুলে তাকিয়েছিলিস। ও তোর প্রশংসা করছিল। আমার রাগ হচ্ছিল প্রচুর। তোকে পিঠে জোরে চড় দিয়েছিলাম। তুই খাবার ফেলেই কান্না করতে করতে দৌড় দিলি। সেদিন আমিও দৌড়ে তোকে আবার করে নিলাম। তোর মাথা আমার কাঁধে রাখলাম। তুই কান্না করতে করতে ঘুমিয়ে পড়লি। অথচ সেই দিন সেই নিষ্পাপ কান্না করতে করতে গাল নাক লাল করে দেওয়া পেচ্ছিটার প্রতি কেমন জানি আমার একটা অনুভব কাজ করছিল, যার রহস্য বের করতে আরও 3টা বছর কেটে গেল। যখন বুঝলাম তখন অবুঝভাবে বার্থডে গিফট হিসেবে তোকে চেয়ে বসলাম। তবে আমাকে দিল না তোকে। শর্ত ছুড়লে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপর তোকে পাবো। সেদিনে পরে মনে বসিয়ে ফেললাম তোকে। তার মানে তুই শুধুই আমার, এই তানভীর চৌধুরী নিশানের। থামলো নিশান। সিমি অবলোক চাহনিতে এখনো তাকিয়ে আছে নিশানের পানে। সে আরও শুনতে চায় এই মানুষটার কথা। ভাবতেই অবাক হচ্ছে, এই তানভীর চৌধুরী নিশান একটা 3 বছরের বাচ্চার প্রেমে পড়ছিল সেই দিন। সিমির ভাবনার মধ্যে নিশান আবারও গলা ধরল, এরপর থেকে সবসময় চোখে চোখে রাখতাম। কোনো ছেলের সাথে মিশতে দিতাম না, শুধু একমাত্র আমার বোন ছাড়া। তবে যেদিন দেখি ওই নীলের হাত তুই ধরেছিলিস, আমার বুকের বাম পাশে থাকা হৃৎপিণ্ডটা যেন কে ছুরি দিয়ে টুকরো টুকরো করছিল। তাই তোকে আমি বন্ধ রুমে আটকিয়ে শাস্তি দিয়েছিলাম, যার দৌড়ন আমার বাবা আমাকে রক্তাক্ত করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি সেদিন হাসি মুখে বাড়ি ছেড়েছি, কারণ আমি নিজের পায়ে দাঁড়ালেই তবেই তোকে পুরোপুরিভাবে আমার করে পেয়ে যাব। ইতালিতে এসে পড়াশোনা করি, এইভাবেই চলছিল। ধীরে ধীরে তোকে আপন করে পাওয়ার দ্বিগুণ তীব্রতা মনে উন্মোদনার সৃষ্টি করে।
নিজেকে স্বাভাবিক রাখতে পারতাম না। কষ্ট হতো ভীষণ, তোকে সরাসরি দেখা, তোকে জড়িয়ে ধরা, এসব কল্পনা করতাম না। বাড়ির আনাচে কানাচে হিডেন ক্যামেরা লাগালাম তোকে সবসময় দেখার জন্য। আমি কেমন যেন মানসিক রোগী হয়ে উঠছিলাম। একদিন আমার ফিট করার লোক বলল, কেউ তোকে বাজেভাবে ছুঁয়েছে। আমার রক্ত যেন মাথায় উঠে গেছে। দ্রুত ইমার্জেন্সি টিকিট কেটে বাংলাদেশে আসি। সে রাতে আমি তাকে বিকৃতভাবে খুন করি। ওর রক্ত আমার সারা দেহে লেগেছিল। খুবই নিকৃষ্ট খুন ছিল সেটা। আমার জীবনের প্রথম খুন ছিল সেটা। সেই খুন করে কেন যেন একটু মানসিক শান্তি পেলাম। তখন আমি ইতালি আসলাম। তোকে ভোলার জন্যই তখন এই সাম্রাজ্যে পা দিলাম। তবে সেখানে পা দিয়ে তুই আমার আরও বেশি আসক্তিতে পূর্ণ হলি। তোকে পাওয়ার ইচ্ছা আরও বেশি গ্রাস করলো আমাকে। খুন করতাম, তবে তারা কোনো নিষ্পাপ ছিল না। আমি কোনো নিষ্পাপের প্রাণ নেই। হ্যাঁ, আমি হাজারো খুন করেছি, তবে তারা কেউ ভালো ছিল না। তাদের পাপের শাস্তি তাদের দিয়েছে। সে থেকে শুরু হয় আমি, আমার টিম। সব মাফিয়াদের সরিয়ে নিজের রাজত্বে বসলাম এই শহরে। তবে যেদিন তোকে পাওয়ার দিনটা কাছাকাছি আসলো, আমি সব কিছু ছেড়ে তোর কাছে গেলাম। তোকে জোর করে আমার করলাম। তবে তোর দিকে কারো বাজে নজর সহ্য করতে পারতাম না। তাই অনেককে খুন করছি দেশ থেকে, কারণ আমার উন্মাদনের একমাত্র মালকিন তুই। বলে থামলো নিশান। হাত বাড়িয়ে পানির বোতল নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। বোতলটা রেখে দিল। মাথাটা আবারও সিটে হেলিয়ে দিতেই হুট করেই সিমি ঝাঁপিয়ে পড়ল নিশানের বুকে। নিশান কোনো রিয়াকশন দিল না, চোখ বন্ধ করেই রইল। সিমি নিশানের বুকে মুখ গুজে কান্না করতে করতে বলল, আমাকে যে এত করে চান আপনি কখনো কল্পনাও করিনি। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। হয়তো আপনার কাছাকাছি যাবে না আমার পাগলামো, তবে 1% যেতেই পারে। আপনাকে যদি এখন একটা আবদার করি, আপনি কি পূরণ করবেন আমার সেই আবদার? নিশান বলতেই সিমি বলে উঠল, এসব ছেড়ে দিন। আমি আর কোনো খুন খারাপই দেখতে চাই না। প্লিজ করবেন না, ছেড়ে দিন এগুলো। আপনি এইভাবেই থাকেন, আমার জীবনে এইসব পাগলামো করবেন আপনি এভাবে। আমি দেখবো, আরও গভীরভাবে ভালোবাসবো। শুধু একটাই ছেড়ে দিন, ওই টিম। খুন খারাপই আর করবেন না প্লিজ। নিশান সিমির বাহু ধরে নিজের সামনে এনে কর্কশ কণ্ঠে বলল, কানের নিচে 2টা থাপ্পড় মারবো, বেয়াদব মেয়ে। তোকে কতবার বলেছি যে কান্না করবি না? তোর চোখের পানি কি সস্তা হয়ে গেছে? নিশানের এমন কথা শুনে সিমি ফিক করে হেসে দিল। নিশানের গলা জড়িয়ে ধরে নিশানের মুখোমুখি এসে বলল, সস্তা না জনাব, একটু নাটক করছি। কারণ এই কান্না করা পিচ্চিটার প্রতি আসক্তি হয়েছিলেন আপনি। বলেই সিমি টুক করে নিশানের ঠোঁটে একটা চুমু দিল। নিশান অবাক হলো, তবুও নিজেকে সামলিয়ে বলল, আমাকে পাগল করলে কিন্তু এই পাগলামের ভার তোকে সহ্য করতে হবে এখন। পারবি তো জান? সিমি মাথা নত করে বলল, পাগল হলে পাবনার পাগলা গারদে ভর্তি করিয়ে দেব। সিমির কথা শুনে নিশান সিমির মুখে তুলে 1 সেকেন্ড না সময় নিয়ে সিমির ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। সিমির চোখ জোড়া বড় বড় হয়ে গেল। কিছুক্ষণ পরে সে নিজেও রেসপন্স করলো। 6 মিনিট পরে নিশান সিমিকে ছেড়ে দিয়ে কপালে কপাল থেকে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নিশান হাসকি টোনে বলল, আমার পাগলামের পাগলা গারদ একমাত্র তোর মাঝেই বিরাজমান জান। এইভাবে আমাকে পাগল বানালে আমার পাগলামি সহ্য করতে হবে তোকে, যা খুবই বেদনাদায়ক যন্ত্রণা হতে পারে তোর জন্য। সিমি চোখ বন্ধ করে নিশানের কথা শুনল। নিশান আবারও নিশালো কণ্ঠে বলল, বউ কাছে আছে, এজন্য কন্ট্রোল ধরে রাখার চেষ্টা করবো না। ব্যাক সিটে চল। সিমি লজ্জা পেল। নিশান তাকে নিয়ে ব্যাক সিটে গেল। নিশান সিমির মুখে পরপর 2টা চুমু দিল। ধীরে ধীরে তারা গভীরে যেতে লাগলো। রাত আরও গভীর হতে লাগলো। আর এইদিকে 2 কপোতি আরও গভীরে যেতে লাগলো। আমি আপনাকে ভালোবাসি। জারার কথা শুনে আয়ানের কাশি উঠে গেল। তারা কফি শপে বসে আছে, সবে কফিটা মুখে নিয়েছে, সাথে সাথেই বের করে কাশতে লাগলো। জারা সেদিকে পাত্তা দিল না। আয়ান নিজেকে সামলিয়ে জারার দিকে তাকিয়ে বলল, তুমি কি বলছো এসব? এগুলো বলার জন্য আমাকে ডেকেছো? তোমার ভাইয়া জানতে পারলে খুন করে ফেলবে আমাদের। মাথা খারাপ নাকি? আমি তোমার ভাই হই। আয়নের কথা শেষ হতেই যারা জোরে টেবিলে বাড়ি মেরে বলল, কিসের ভাই? আমার আপন ভাই না, আমার রক্তেরও কেউ নয়। তাহলে কিভাবে ভাই হয়? আর কি বললেন? ভাইয়া জানলে খুন করবে? করুক, আমি তো ভয় পাচ্ছি না। আপনি পাচ্ছেন কেন? কতদিন ঘুরাবেন আমাকে আর?
আমি বলে দিয়েছি আমি ভালোবাসি আপনাকে। এখন কিভাবে আমাকে নিজের ঘরের বউ বানিয়ে তুলবেন এটা আপনার পার্সোনালিটি, আর আমাকে বিয়ে করে ঘর সংসার সহ আপনাকে সহ্য করা এটা আমার পার্সোনালিটি, বুঝেছেন? জারার কথা শুনে আয়ান নিজেকে স্বাভাবিক রেখে বলল, দেখো যারা, তুমি ভেবেচিন্তে কথা বলো, এইভাবে। আয়ানকে কিছু বলতে না দিয়ে যারা উঠে আয়ানের কাছে আসলো। আয়ানের গলার কাছে নিজের ফোন ধরে বলল, শুধু ভাইয়া না, আমিও কিন্তু মাথা গরম মানুষ, কারণ ভাইয়ার রক্ত আমার শরীরেও বইছে। আর আমি সবসময় ভেবে চিন্তে কথা বলি। লাস্ট চান্স, আপনি ভেবে দেখেন, হয় আমাকে বিয়ে করুন, নয়তো পরপারে যাওয়ার টিকিট কাটুন। বলে যারা চলে গেল। তার রাগের মাত্রা ছড়িয়ে গেছে। এই আয়ানের সাথে সে অনেক দিন ধরেই কথা বলছে। আয়ান তার সাথে ফ্লার্ট করে, সেও করে। আয়ান নিজ ইচ্ছায় জারার সাথে ভার্সিটিতে দেখা করতে আসে। একসাথে নাস্তা করে। আয়ানের ছোট কেয়ারিংয়ে সে যেন ধীরে ধীরে আয়ানের প্রেমে পড়ল। অনেকদিন থেকেই সে আয়ানকে বলছে ইশারায়, তবে যেন বোঝার চেষ্টাই করছে না। এই জন্য সে আজ কফি শপে আয়ানকে ডেকে সাহস জুগিয়ে ওই কথাগুলো বলল। এদিকে যারা যেতেই আয়ান গালে হাত দিয়ে বলল, যেমন ভাই তার তেমন বোন, দুইটাই বোম্বাই মরিচ। আমার মতো নিরীহ ছেলেকে দুই ভাই বোন খুবলিয়ে খাচ্ছে, ছি। সময় কারোর জন্য চিরস্থায়ী নয়, সে নিজের গতিতে চলতেই থাকে। সেই দিনের পরে পুরো একটা সপ্তাহ কেটে গেল। সেই দিন রাতে নিশান সিমির মাথাটা বুকে চেপে ধরে বলেছিল, তোর একটা আবদার না, শত শত আবদার আমি রাখবো। তুই শুধু আমার হয়ে থাকিস, বিনিময়ে গোটা দুনিয়া তোর পায়ের কাছে এনে ফেলবো। আর আমার থেকে পালানোর চেষ্টা করলে এই দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিতে পরিণত হয়ে তোকে দাফন দিয়ে নিজেকেও দাফন দেব। সিমি শুধু মাথা নেড়েছিল। এই কয়েকদিন তাদের সম্পর্ক যেন আগের থেকেও আরও বেশি শক্ত হয়েছে। হয়তো সিমি নিশানের মুখ থেকে যখন শুনল তাকে ঠিক কতটা ভালোবাসে, কবে থেকে জানার পরে নিশানের প্রতি তার যেন আরও কোনো অভিযোগ নেই। আর না আছে কোনো রাগ, শুধু অসীম ভালোবাসা আর আদুরে আবদার, যা নিশান বিনা বাক্য ব্যয় করেই পূর্ণ করে। সময়টা গিয়ে ঠেকেছে সন্ধ্যা 7টা। সিমি বসে টিভি দেখছে আর নিশান ল্যাপটপে কাজ করছে। এমন সময় নিশানের ফোনে কল আসলো। নিশান ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আদিল কল করেছে। সে ফোনটা হাতে নিয়ে বেলকুনিতে গেল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আদিল বলে উঠল, সরি বস, আমি এইভাবে আপনাকে ডিস্টার্ব করতে চাইনি, তবে আমাকে বাধ্য হয়ে করতে হলো। কারাগারে ফারহান, দরিয়াস এই এক সপ্তাহে 2টা খুন করেছে। আপনার দরকার এইখানে, প্লিজ আসুন বস। এইভাবে চললে তো হবে না, ওর তেজ খুব, আপনি এসে কমিয়ে দেন। নিশানের কণ্ঠে গম্ভীর্য রেখেই বলল, অপেক্ষা কর, আমি আসছি। বলে কল কেটে দিল। রুমে এসে ল্যাপটপ অফ করে গুছিয়ে চুলগুলো সেট আপ করে সিমির কাছে এসে বলল, আমার একটু দরকারি কাজ পড়ছে, আসতে রাত হতে পারে, তুই খাবার খেয়ে ঘুমিয়ে পড়িস। বলে চলে যেতে নিলেই সিমি বলে উঠল, কি কাজ? কোথায় যাচ্ছেন? নিশান পিছু ঘুরে শান্ত কণ্ঠে বলল, আমার ফ্রেন্ড নিকোল অ্যাক্সিডেন্ট করেছে, তাই যাচ্ছে। নিকোলা অ্যাক্সিডেন্ট করেছে শুনে সিমির অনেক খারাপ লাগলো। সে বলল, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন, আপনি যান। নিশানের এক মুহূর্ত দাঁড়ালো না। ঘাড় কাত করে এপাশ ওপাশে ঘুরিয়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে উঠে গন্তব্যে যেতে লাগলো। আধা ঘন্টার মধ্যে সে তার গন্তব্যে পৌঁছালো। সে নিজের গোপন সুড়ঙ্গে ঢুকতেই আদিল দৌড়ে তার কাছে এসে বলল, বস আপনি বাকি কথা শেষ করার আগেই নিশান হাত উঁচিয়ে থামতে বলল। আদিল থেমে গেল। নিশান সোজা অন্ধকার কারাগারের দিকে যেতে লাগলো। সে সেখানে যেতেই দেয়ালে হাতড়িয়ে কিবোর্ডে হাত দিয়ে সুইচ চাপতেই হলুদ আলো জ্বলে উঠল অন্ধকার কারাগার জুড়ে। দেয়ালে সব সবুজ শ্যাওলা জন্ম নিয়েছে, রং খসে খসে পড়েছে। কারাগারগুলোর রডও যেন জং ধরেছে। মেঝেতে এখনও রক্তের দাগ আছে কোথাও কোথাও। নিশান কিছু দূরে হেঁটে একটা কারাগারের দরজা খুলল। তার ভেতরে মেঝেতে হাত পা ছড়িয়ে দেয়ালে হেলান দিয়ে বসে আছে ফারহান দরিয়াস। চুলগুলো মুখে এসে পড়েছে। নিশান তার কাছে আসতেই ফারহান মাথা উঁচু করে নিশানের দিকে তাকিয়ে খিটখিট করে হেসে বলল, অবশেষে তুই এই দরজা খুলে আমার কাছে আসলি। বলতেই হবে তোর বুকের পাঠায় সাহস আছে।
নিশান একটু ঝুঁকে বসলো। বাঁকা হেসে বলল, আমার বুকের পাড়ের সাহস আছে বলে আজ তুই এখনো দুনিয়াতে নিঃশ্বাস নিচ্ছিস। এখনও নিচ্ছি, এটা আমার ইচ্ছাই নিচ্ছি। তোকে জানিয়ে তোর ইচ্ছাতে নেওয়া আমার বয়ে গেছে। নিশান নিজের ঠোঁট কামড়ে ধরল। হুট করেই ফারহানের ডান গালে কষে একটা থাপ্পড় মারল। ফারহান এক পাশে হেলে পড়ল। নিশান ফারহানের পেটে একটা লাথি মেরে চিৎকার দিয়ে বলল, আমার ইচ্ছাতে তুই নিতে পারছিস। আমি চাইলে এক্ষুনি তোকে জানে মেরে দাফন দিয়ে নিঃশ্বাস নেওয়াটা বন্ধ করে দিতে পারি। দিয়ে দে তখন। তোর সময় যখন তখনই তোর দাফন। বলেই ফারহানের গলা ধরে দাঁড় করালো। গলা ধরে টেনে কারাগার থেকে বের করে গোপন সুড়ঙ্গে গেল। ফারহান আশেপাশে তাকিয়ে আলো দেখতে লাগলো। প্রতিটা বডিগার্ড তাদের দেখলো, আবার মাথা নিচু করে নিল। নিশান ফারহানকে নিয়ে টর্চার রুমে ঢুকে পড়ল। ছুঁড়ে ফেলে দিল তাকে। ফারহান উল্টিয়ে পড়ল ফ্লোরে। নিশান দরজা লাগিয়ে দিল। একটা চেয়ার টেনে এনে সেখানে ফারহানকে ধরে বসালো। হাত পা চেয়ারে বেঁধে দিল। ফারহানের শক্তি নেই যে সে নিজেকে ছাড়াবে। আজ 5 দিন ধরে কোনো খাবার খায়নি সে। নিশান এইবার টেবিলের কাছে গিয়ে সেখানে থাকা একটা কাঠের তক্তা হাতে নিল। তক্তাটা 1 হাত লম্বা, আবার 1 হাত চওড়া। তক্তাতে সব পেরেক গাঁথা আছে। পেরেকের ধারালো ফুলগুলো সামনে আনা। নিশান সেইটা হাতে নিল, সাথে একটা নেইল কাটার নিয়ে সে ফারহানের কাছে গেল। নেইল কাটারটা গালে ধরে তক্তাটা মাটিতে ফেলে ফারহানের চেয়ারটা একটু পিছিয়ে নিয়ে হেলিয়ে তার পায়ের নিচে পেরেক ভর্তি তক্তাটা দিল। ফারহান নিশানের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, এইভাবে কষ্ট দিয়ে মারা থেকে মেরে ফেলে একেবারে। আমি মরবো, বাঁচবো না। নিশান বাঁকা হেসে চেয়ারটা ছেড়ে দিল। ফারহানের পা পড়ল ওই পেরেকের উপরে। নিশান নীল কাটারটা হাতে দিয়ে ফারহানের চেয়ারের সর্বোচ্চ চাপ দিল। নিজের একটা পা ফারহানের পায়ের উপরে তুলে জোরে চাপ দিয়ে বলল, মরতে তো তোকে হবেই, এভাবে ধীরে ধীরে যন্ত্রণা নিয়েই। এদিকে ফারহানের পায়ের তলা ভেদ করে পেরেক ঢুকেছে। তার চিৎকার এই রুমে বারবার বাড়ি দিচ্ছে। 2 ইঞ্চি করে পেরেক ঢুকেছে পায়ে। তরল রক্ত ভেসে ফ্লোরে পড়েছে। নিশান বাঁকা হাসলো। হাতে থাকা নীল কাটার দিয়ে ফারহানের বাম হাতের একটা আঙুল নিয়ে তার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, মৃত্যু যন্ত্রণা কাকে বলে দেখে নে। ফারহান চিৎকার করে বলতে লাগলো, আমাকে গুলি কর, মার, তবুই কষ্ট দিস না, সহ্য করতে পারছি না। নিশান কিছু না বলেই নীল কাটার দিয়ে জোরে চাপ দিয়ে নখ বরাবর আঙুল কেটে দিল। চিৎকার দিয়ে উঠেছে বারবার ফারহান। নিশান একে একে ওর সব হাতের নখের অবস্থা একই করল। ফারহানের আর শক্তি নেই কান্না করার। প্রচুর জ্বালা করছে, সইতে পারছে না আর। এদিকে নিশান উঠে টেবিলের উপরে থাকা শুকনো লঙ্কার গুঁড়ো এনে সবগুলো গুঁড়ো ফারহানের কাটা আঙুলগুলোতে দিল। সাথে সাথেই ফারহান গলাকাটা মুরগির ন্যায় ছটফটানি করতে লাগলো, চিৎকার করতে লাগলো। নিশান এইবার একটা ছুরি নিয়ে ফারহানের কাছে এসে বলল, খুব সহজ মৃত্যু দিলাম তোকে। বলেই ফারহানের বাম পাশের বুকে জোরে ছুরি চালালো। মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসলো। পরপর 2-3টা কোপ দিল। এরপর ফারহানের মাথার চুল ধরে গলায় ছুরি ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নিঃশ্বাস নেওয়াটা শেষ, এবার তোর আলবিদা। বলে এক টান দিল। রক্ত ছিটকিয়ে পড়ল নিশানের মুখে। নিশান চোখ বন্ধ করে নিল, মাথাটা ফেলে দিল, ছুরি ফেলে দিল। টেবিলের উপরে থাকা টিস্যু পেপার দিয়ে মুখ মুছে নিল, হাত মুছে নিল। এরপরে রুম থেকে বেরিয়ে আদিলকে বলল, আমাকে আর ডাকবি না, আমি এখানে আর আসবো না, এবার নিজেরা সামলা। বলেই চলে গেল। আদিল কোনো কথা বলতে পারল না। এর আগেই নিশান চলে গেল। আদিল রুমটা বডিগার্ড দিয়ে পরিষ্কার করিয়ে নিল। নিশান গাড়িতে উঠল। ফোন হাতে নিয়ে দেখলো সময়টা এখন রাত 10টা 4। সে ফোন রেখে বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলো। নিশান চলে গেছে 1 ঘন্টা হয়ে গেছে। সময়টা গিয়ে ঠেকেছে রাত 8টার কোটরে। সিমি উঠে ফ্রিজের কাছে গেল। এখন ফ্রিজে নিশান সিমির জন্য বিভিন্ন খাবার, জুস আর পানি রেখে দেয়। সিমির এই মাতলামির পর থেকেই নিশান আর বিয়ারের বোতল রাখে না ফ্রিজে। সিমি ফ্রিজ খুলতেই একটা কেকের প্যাকেট থেকে একটা
জুসের বোতল বের করলো। ফ্রিজ অফ করতে গেলেই সিমির নজরে আসলো ফ্রিজে রাখা একটা শপিং ব্যাগের দিকে। সে সেটা বের করলো। শপিং ব্যাগের ভিতরে মুখ ঢুকিয়ে দেখলো কিছু একটা আছে, তবে বরফ হয়ে গেছে একদম। সিমি ব্যাগটা হাতে নিয়ে ফ্রিজ লাগিয়ে খাবারগুলো বেডে রেখে সোজা ওয়াশরুমে গেল। একটা বালতিতে অর্ধেক পানি দিয়ে শপিং ব্যাগে থাকা জিনিসটা তাতে দিয়ে শপিং ব্যাগটা ডাস্টবিনে ফেলে দিয়ে রুমে এসে টিভি দেখতে দেখতে কেক আর জুস খেতে লাগলো। কিছুক্ষণ পরে যাবে, এর মধ্যে না হয় ওটার বরফ ছড়িয়ে যাবে। এইভাবে পুরো 2 ঘন্টা কেটে গেল। সময় গিয়ে ঠেকেছে 10টা 10-এর কোঠায়। সিমি এইবার উঠে দাঁড়ালো। এইদিকে নিশান এখনো বাড়ি আসছে না, ভালো লাগছে না কিছু। আবারও ওয়াশরুমে রাখা সেই বরফ জিনিসটা দেখতে গেল সে। ওয়াশরুমে ঢুকে বালতির কাছে যেতেই সে অবাক হলো, কারণ বালতিতে থাকা পুরো পানি রক্তের মতো লাল টুকটুক করছে। সিমি মনে সাহস জুগিয়ে বালতির মধ্যে হাত দিয়ে সেই জিনিসটা খুঁজে বের করে একটু উঁচু করে সেদিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। এটা কারো হৃৎপিণ্ড, যার থেকে রক্ত পড়ছে। সিমি দ্রুত ওটা ফেলে দিয়ে চিৎকার দিল। তার হাতে রক্ত। সে মেঝেতে বসে পড়ে পেছাতে লাগলো আর চিৎকার করতে লাগলো। এমন সময় নিশান মাত্র বাড়ি ফিরেছে। সে রুমের দরজা খুলতেই সিমির চিৎকার শুনে দৌড়ে ওয়াশরুমে আসতেই দেখতে পেল সিমি ভয়ে কাঁপছে, চিৎকার করছে, মেঝেতে বসে আছে। নিশান সিমির কাছে গিয়ে সিমির ঘাড়ে হাত রাখতেই সিমি চিৎকার করে পেছনে ঘুরতেই নিশানকে দেখে নিশানের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে করতেই বলল, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আমার ভয় লাগছে। নিশান সিমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই বলল, রিল্যাক্স ইস্যু, রিল্যাক্স। কি হয়েছে আমাকে বল, কোনো সমস্যা? ভয় পাচ্ছিস কেন? সিমি কাঁপা কাঁপা হাতে ওই বালতির দিকে ইশারা করে বলল, ওই যে ওই বালতিতে রক্ত, মানুষের হৃৎপিণ্ড, ভয় লাগছে আমার। রক্ত, হৃৎপিণ্ড। এইসব শুনে নিশানের ভ্রু কুঁচকে গেল। সে সিমিকে বুকে নিয়েই বালতির কাছে গিয়ে হাত দিয়ে হৃৎপিণ্ডটা তুলল। সিমি নিশানের জামা আঁকড়ে ধরল। নিশান কিছুক্ষণ সেই দিকে তাকাতেই মনে পড়ল সেটা সে সিমির পায়ের কাছে রাখলো। সিমি আঁতকে উঠল, ভয়ে কান্না করতে করতে বলল, এইসব কি? ভয় লাগছে আমার, সরান। নিশান সিমির মাথাটা নিজের বুকে চেপে ধরে বলল, এইটা তোর গিফট জান বাচ্চা, আমার খেয়াল ছিল না। তবে আজকে এইভাবে তুই সারপ্রাইজ পেয়ে যাবি সেটাও ভাবিনি। তবে সারপ্রাইজ ভাবে পাওয়া গিফটটা অবশ্যই তোর ভালো লাগবে, কারণ এই মেয়ের হৃৎপিণ্ড তোর পায়ের যোগ্য যে। নিশানের কথা শুনে সিমির ভয় যেন আরও দ্বিগুণ বাড়ল। সে এইসবের সাথে পরিচিত নয়, তার বড্ড ভয় লাগছে। নিশানের বুকে যেন একদম ঢুকে যেতে পারলেও তার ভয় কমবে না। সে কাঁপা কণ্ঠেই বলল, দরকার নেই কোনো সারপ্রাইজ, আর না কারো হৃৎপিণ্ড। আমার ভয় লাগছে, সরিয়ে দিন প্লিজ। নিশান এইবার সিমিকে পাজাগোলা করে তুলে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। সিমিকে বেডে বসিয়ে দিল। নিশান উঠতে গেলেই সিমি নিশানের হাত ঝাপটে ধরে বলল, প্লিজ উঠবেন না, ভয় লাগছে আমার। নিশান সিমির দিকে তাকিয়ে রইল কিছু পল। ভয়ে সিমির চোখের পাতা বারবার কেঁপে উঠছে, ঠোঁট দুটো অস্বাভাবিকভাবে কাঁপছে। নিশান কিছু মুহূর্ত পরেই বলল, এইভাবে কাঁপাকাঁপি করিস না জান বাচ্চা, আমি নিজেকে সামনেই রাখতে পারছি না। ওটা আনার কি দরকার ছিল? আমি কি এসবে অভ্যস্ত? অপেক্ষা কর 10 মিনিট, আমি শাওয়ার নিয়ে আসছি। এর উপরে টাইম না গেলেই হয়। এখন এই বাড়িতে, বড় বাড়িতে আমার একা থাকতে হলে জানটা হাতে আনতে হবে। দ্রুত আসুন। নিশান আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। রুমে এসে নিজের চুলগুলো শুকিয়ে নিল, চুলগুলো হালকা সেট আপ করে নিল। টি টেবিল থেকে ফোন উঠিয়ে দেখলো সময়টা গিয়ে ঠেকেছে রাত 11টা বেজে 10 মিনিটে। নিশান ফোনটা রেখে দিল, চোখ উঁচিয়ে সিমির দিকে তাকালো। সিমি ঘুমিয়ে পড়েছে, ব্ল্যাঙ্কেটটা পর্যন্ত টেনে দিয়েছে। অন্যটা অবহেলায় একপাশে পড়ে আছে, চুলগুলো হাত খোপা করে রাখা। 2-1টা চুল মুখে এসে পড়েছে। ডান হাতটা মাথার কাছে রাখা আর বাম হাতটা পেটের উপরে। নিশান এক পলক দেখে রুম থেকে বেরিয়ে সোজা কিচেনে গেল। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে প্লেটে বেড়ে আবারও উপরে আসলো। রুমে এসে রুম লক করে বেডে গিয়ে বসলো, প্লেটটা টি টেবিলের উপরে রেখে। সিমিকে ডাকতে লাগলো, তবে সিমির কোনো হুঁশ নেই। নিশান এইবার সিমিকে উঠিয়ে বসালো। সিমি মুখ দিয়ে চ শব্দ উচ্চারণ করলো। নিশান ভাত মাখিয়ে সিমির মুখে এক লোকমা তুলে দিল। সিমি ঘুমের মধ্যেই খেয়ে নিল। নিশান নিজেও খেলো। এইভাবেই দুজনে পুরো খাবার শেষ করলো। সিমিকে আবারও বালিশে মাথা রাখিয়ে শুইয়ে দিল। নিশান সব কিছু গুছিয়ে লাইট অফ করে বেডে বসলো। সিমি এখনও
নিশ্চিন্তেই ঘুমাচ্ছে। নিশান বেডে এসে এক হাত দিয়ে ভর দিয়ে সিমির মুখের দিকে তাকালো। রুমে জ্বলতে থাকা একটা লাল জিরো লাইটে সিমির মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে। নিশান সিমির নিষ্পলক মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, তো কি ঘুমো থেকে বলেছে এত তাড়াতাড়ি? সে থেকে আমাকে জড়িয়ে ধরে এখনো নিশ্চিন্তে ঘুমাচ্ছিস? এখন এইভাবে আমিও জড়িয়ে ধরি তোকে। নিশানের বিড়বিড় কথা ঘুমন্ত সিমির কানে পৌঁছালো না। তবে নিশান সিমির কপালে গভীর এক চুম্বন এঁকে বলল, আজীবন ওইভাবে জড়িয়ে রাখিস আমাকে। আমি তো কাকলে নেব শত বাধা বিপত্তি থেকে। বলে নিশান সিমিকে নিজের বুকের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে হারাতে লাগলো। চৌধুরী বাড়ি যেন ধীরে ধীরে আগের মতো হয়ে উঠেছে। সবাই এখন আনন্দে মেতে থাকে, একসাথে বসে আড্ডা দেয়, খেলা করে, মাঝে মাঝে রাত্রিও আসে, 2-1 দিন থেকে চলে যায়। তাজউদ্দিন এখন নিজেকে সামলিয়ে নিয়েছে, আগের মতো ভাইদের সাথে মিলেই চলে, একসাথে অফিসে যায়, আড্ডা দেয়। সবার হাসি খুশি জীবনের মধ্যেও তিহান যেন সেই আগের মতনই আছে। সে যত চায় তার পাখিকে ভুলতে, তবুও দেয় না সেই পাখি তাকে ভুলে নিশানা খুঁজতে। তবুও পরিবারের সঙ্গে যখন থাকে তখন সে সবাইকে এটা বোঝায় যে সে সত্যিই ভালো আছে। তবে দিন শেষে রাতের আধারে সিমরানের কবরের পাশে বসে কান্না করতে করতে সে আজও একটি বাক্যই বলে, আমি তোমার কদর অনেক বুঝলাম। এবার না হয় ফিরে আসো পাখি। আমি যে তোমাকে আপন করে পাওয়ার জন্য প্রতিদিন জানামাজে এসে আল্লাহর কাছে কান্না করছি। তবে সিমরানের কবর থেকে কোনো শব্দ আসে না। সে জানে সিমরান ফিরবে না, তবুও যেন আশা নিয়ে প্রতিদিন রাতে এই কবরের পাশে বসেই কান্না করে ডাকতে থাকে তার পাখিকে। তার পাখি যে তার নিরে ফেরেনি, ওই দূরের কোনো এক গন্তব্যে চলে গেছে। সামিয়া জারার ইয়ার চেঞ্জ এক্সাম শেষ হলো সেই দিন। যারা এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। সামিয়া ইচ্ছে করেই আর সেকেন্ড ইয়ারে যায় না। জিহান যেতে বলায় তার উত্তর আসে, আমি ঘরের বউ, কাজ করতে হবে আমাকে। ওইসব পড়াশোনা আমার দিয়ে আর হবে না। যা পড়ছি মাশাল্লাহ, তাতেই এনাফ। জিহানও আর জোর করে না। সে যদি না চায় তবে বারবার বলে লাভ কি। তবে যারা এখনও নিজের পড়াশোনা কন্টিনিউ করছে, সাথে তো আয়নের সাথে প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হয়, আর দুজনের যে কোনো কথায় ঝগড়া লেগে যায়। এভাবেই টুকটাক তাদের জীবন চলছে। তবুও সবার এত আনন্দ ও হাসি খুশির মধ্যে চৌধুরী পরিবারের প্রত্যেকটা মানুষ নিশান আর সিমিকে সবসময় মিস করে। নিশান কারোর সাথে যোগাযোগ রাখেনি, এমনকি জিহানের সাথেও না। তাই জিহানও খবর দিতে পারে না। তবে সবাই একটা দোয়াই করে, দুজন যেখানেই থাকুক না কেন আল্লাহ যেন তাদের সব সময় ভালো রাখে। সময়টা গিয়ে থেকেছে দুপুর 3:04। জিহান অফিস থেকে ফিরেছে আধা ঘন্টা হচ্ছে। সে শাওয়ার নিয়ে কোমরে একটা সাদা টাওয়াল জড়িয়ে সোফায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলো। গলায় তার আরও একটি সাদা টাওয়াল আছে। জিহানের কাজের মধ্যেই সামিয়া রুমে ঢুকলো। সে জিহানের জন্য খাবার এনেছে। সোফার কাছে এসে টি টেবিলের উপরে রেখে বলল, ল্যাপটপ রেখে খেয়ে নিন। খাইয়ে দাও বউ। কেন, আপনার হাত কি ভেঙে গেছে? বউ আছে তো কষ্ট করে হাত দিয়ে খেতে যাব গন্ধকে। বউ কি আপনার কিনা গোলাম যে খাইয়ে দেবে? পারতাম না, পারলে খান, নয়তো রেখে দেন। এইভাবে বলো না, যদি না খাই তবে আমি ক্ষুধার যন্ত্রণায় কাতরিয়ে মরব। একবেলা না খেলে কেউ মরে না। সবাই আর আমি সমান না তো বউ। কোন দিক থেকে সমান না? আপনারও দুটো হাত, বাকি সবারও তাই। আপনার দুটো চোখ, বাকি সবারও তাই। আপনার একটা মুখ, বাকি সবারও তাই। আপনার একটা নাক, বাকি সবারও তাই। আপনার একটা মাথা, বাকি সবারও তাই। ব্লা ব্লা, সবই তো এক। সবই এক, তবে আমি ওয়ান পিস জিহান শেখ, একমাত্র সামিয়ার জামাই। এরকম কেউ নেই বউ। সামিয়া একটা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে সোফায় বসলো। প্লেট নিয়ে খাবার মাখিয়ে লোকমা তুলে জিহানের মুখের কাছে দিল। জিহান সময় নষ্ট না করেই খেয়ে নিল। সামিয়া সম্পূর্ণ খাবার জিহানকে খাইয়ে দিল। খাওয়া শেষ হতেই সামিয়া হাত ধুয়ে নিল। জিহানের দিকে তাকিয়ে বলল, আপনার পোশাকে কি কেউ আগুন লাগিয়ে দিয়েছে যে বিনা পোশাকে ঘুরছেন? হয়তো দিয়েছে, তাই তো পাই না। সামিয়া কিছু না বলে উঠে দাঁড়িয়ে আলমারির দিকে যেতে নিলেই জিহান সামিয়ার হাত আচমকাই টান দিয়ে সোফায় ফেলল, আর নিজের আরেক হাত সোফায় রেখে সামিয়াকে আটকিয়ে নিল। সামিয়া অবাক কণ্ঠে বলল, রাত দুপুরে ভূত চাপলো নাকি? সরে যান। কোনো কথা না, একটু ফেল নিতে দাও।
কিসের ফিল? খাইয়ে দিয়েও স্বাদ মেটেনি নাকি? সরে। বাকি কথা বলতে না দিয়ে জিহান সামিয়ার ঠোঁট দুটো নিজের দখলে করে নিল। সামিয়ার চক্ষু জোড়া বড় বড় হয়ে গেল। হঠাৎ করেই জিহান এমন করবে সে বুঝতে পারেনি। 2 মিনিট পরে জিহান সামিয়াকে ছেড়ে দিয়ে তার ওড়না দিয়ে ঠোঁট মুছে বলল, এইবার মিটেছে স্বাদ। সেদিনের পরে কেটে গেছে পুরো একটা মাস। আগের মতোই চলছে সবার জীবন। নিশান আর সিমিরও একই অবস্থা। নিশান সারাদিন অফিসে থেকে আর সিমি বাড়িতেই টিভি দেখে সময় কাটায়। তবে টিভি দেখতে দেখতে তার আর ভালো লাগে না। কেমন যেন একাকিত্ব বোধ কাজ করে এখন। যেন মনে হয় তারা আদৌ পূর্ণ না, কিছু তো একটা কমতি আছে। কি সেই কমতি? বাচ্চা। সে কি আদৌ আবার মা হতে পারবে? আজও তাকে সেই যন্ত্রণা পীড়া দেয়, কষ্ট হয়, তবে মুখ ফুটে কিছু বলে না। তবে এখন মনও মানছে না। শুধু মনে হচ্ছে নিশানকে একবার বলতে বাচ্চার কথা, দেখি সে কি বলে। সে কি রাজি হবে? এই প্রশ্ন তাকে আবারও পিছিয়ে দিচ্ছে। তবুও মনস্থির করলো আজ রাতে বলবে, যখন নিশান বাড়ি ফিরবে। সিমি সব কিছু ভেবে রাখলো কিভাবে সে নিশানকে বেবি দেওয়ার কথাটা বলবে। দেখতে দেখতেই রাত 8টা বেজে গেল। সিমি রুমে ঢুকে বসে নিশানের অপেক্ষা করছে। সে সময় নিশান আসলো। রুমে ঢুকেই সিমিকে বসে থাকতে দেখে কিছু বলল না। তবে সিমি বলল, এত দেরি হলো যে? প্রতিদিন তো এমন সময় আছে। সিমি আর কিছু বলল না। তার ভয় লাগছে নিশানকে। এখন কিছু বললে সে কি বলবে। নিশান শার্ট খুলে ফেলল, কোমরে টাওয়াল বেঁধে প্যান্ট খুলে রেখে দিল। সে এইবার ওয়াশরুমের দিকে যেতেই সিমি বলে উঠল, আমার বাবু লাগবে। নিশান নিজের পা থামিয়ে সিমির দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠেই বলল, ইউটিউব চিনিস? হ্যাঁ চিনি তো, যেখানে অনেক কিছু পাওয়া যায়, গান, ভিডিও, যেগুলো বেশি ভালো লাগে সেগুলো ডাউনলোড করে রাখি পরে শোনার জন্য। গুড। তো বাবু ভালো লাগে? অনেক বেশি ভালো লাগে। তাহলে ইউটিউবে সার্চ অপশানে গিয়ে লেখ বেবি, দেখবি অনেক বেবি পাবি। যেটা পছন্দ হবে সেটাই ডাউনলোড করে নেবি। নিশানের কথা শুনে সিমি ভ্যাবাচাকা খেয়ে বলল, হ্যাঁ না হ্যাঁ। সময় কি কারোর জন্য থেমে থাকে? সময় তো নদীর স্রোতের মতো বয়ে যেতেই থাকে। সাথে বদলে যায় মানুষের জীবন। জন্ম হয় পৃথিবীতে কত নবজাতক শিশু, আর প্রতিদিন মারা যায় কত মানুষ। কেউ তরুণকালে তো কেউ বৃদ্ধা হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে। দেখতে দেখতে সময়টা আজ 1-2 বছর নয়, পুরো 9টা বছর কেটে গেল। এই 9 বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। সবার জীবনে অনেক পরিবর্তন এসেছে। নিশান আর সিমি এখন ইতালির রোম শহরেই আছে। তবে নিশান আর কোনো রকমের খুন খারাপই করে না। সে যে কথা দিয়েছে তার ইস্যুকে। নিশান আর সিমির কোল আলো করে আবারও জন্ম নিয়েছিল তাদের অস্তিত্ব, তাদের অংশ, তাদের ছেলে তাহসিন চৌধুরী ইহান। বয়স এখন 7 বছর 5 মাস। সুখেই কাটছে তাদের দিনকাল। ইতালির সময় এখন বিকেল 5টা বেজে 4 মিনিট। সিমি আর তার ছেলে ইহান বাড়ির সামনে গার্ডেনে থাকা টেবিলে বসে আছে। ইহান বই পড়ছে আর সিমি দেখিয়ে দিচ্ছে। তখনই সিমির ফোনে কল আসলো। সিমি ভ্রু কুঁচকে ফোনের দিকে তাকিয়ে দেখলো নিশান কল করেছে। সিমি কল রিসিভ করতেই নিশান বলে উঠল, ছেলে কোথায়? বই পড়ছে। ইহান আর তুই রেডি হয়ে গাড়িতে ওঠ। কেন, কি হয়েছে? তোকে এখন কৈফিয়ত দিতে হবে। দ্রুত রেডি হয়ে গাড়িতে ওঠ। বলে কল কেটে দিল। সিমি ফোন কান থেকে নামিয়ে ফোনের দিকে তাকিয়ে ভিড় করলো, শালা বিদেশি কুত্তা, জীবনেও ভালো হবে না। আমাকে ধমক না দিলে তোর তো দিন রাতে পরিণত হবে না, তাই না? এরপর ইহানের উদ্দেশ্যে বলল, ইহান রেডি হবে, চলো। ইহান বিনা বাক্য ব্যয়ে বই খাতা গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে লাগলো। সিমি নিজেও গেল। ইহান হয়েছে নিশানের কপিক্যাট। সব সময় কথা কম বলে, সিরিয়াস ভাব মুখে বজায় রাখে। আর কোনো কথা যদি বলা হয় তো একটাবারের জন্য প্রশ্ন করবে না। ইহানের গায়ের রং লাল ফর্সা, নাকটা সরু, চোখ দুটো ছোট ছোট, চিকন 2টা ঠোঁট, নিচের ঠোঁটের মাঝে একটা তীর, চুলগুলো ছোট ছোট। তার পোশাক সবসময় টি শার্ট আর প্যান্ট। ইহান নিজের রুমে ঢুকে একটা কালো প্যান্ট আর সাদা টি শার্ট পরে নিল। চুলগুলো সুন্দর করে সেট আপ করে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে তার মাম্মামের জন্য অপেক্ষা করতে লাগলো। সিমি প্রায় 10 মিনিট পরে রুম থেকে বেরিয়ে আসলো। তার পরনে মেহেরুন রঙের সালোয়ার কামিজ, চুলগুলো ছেড়ে দেওয়া, কানে সাদা স্টোনের 2টা টপ, বাম হাতে মেরুন রঙের ঘড়ি, মুখে পন্ডস ক্রিম আর ঠোঁটে লাল লিপস্টিক হালকা করে দিয়েছে। অন্যটা মাথায় কাপড় দেওয়ার মতো করে নিয়ে একপাশে তুলে দিল। হাতে একটা ছোট্ট হ্যান্ড ব্যাগ যেখানে ফোন রাখছে। সিমি এসে ইহানকে বলল,
চলো ইহান, আমি রেডি। ইহান তার মামামের সাথে বাইরে আসলো, গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি চালিয়ে নিশানের বলে দেওয়া গন্তব্যে যেতে লাগলো। কিছুক্ষণ নীরবতার মধ্যে সিমি ইহানকে বলে উঠল, তুমি কি আমার সাথে কথা বলতে চাও না নাকি ইহান? তোমার কেন মনে হচ্ছে মাম্মাম আমি তোমার সাথে কথা বলবো না? এই যে, আমার সাথে কোনো কথা বলছো না যে, একদম চুপচাপ। তুমি তো আমারও ছেলে, সবসময় যে পাপার মতো গম্ভীর হতে হবে এমন তো না, আমার মতো চঞ্চল হও একটু। সিমির কথা শুনে ইহান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, মাম্মাম আমি বেবি না যে বেবিদের মতো চঞ্চলগিরি করে বেড়াবো। আমি বড় হয়েছি, ওইসব আমার দ্বারা যায় না। তোমার মাত্র 7 বছর বয়স, তুমি এখনো ছোট। আমার বয়স 7 বছর 5 মাস। আমি ক্লাস 2তে পড়ি। আমি যথেষ্ট বড় মাম্মাম, আমাকে ছোট বলবে না। সিমি আর কথা বাড়ালো না, রাগ নিয়ে শুধু বলল, হ্যাঁ, তুই আর তোর পাপা আমার থেকে 1000 গুণ বড়, তাই সবসময় গম্ভীর হয়ে থাকিস। আর আমি 2 বছরের বাচ্চাতে বেশি কথা বলি। ইহান তার মাম্মামকে কিছু বলল না। তার মাম্মাম যে কেমন সে জানে, তবে তারও তো বেশ কথা বলতে ভালো লাগে না প্রয়োজনের ব্যতীত, তাই চুপচাপই থাকে। এটা তার মাম্মামকে কে বোঝাবে? তাদের নীরবতার মধ্যে গাড়ি এসে থামলো এয়ারপোর্টের সামনে। সিমি আর ইহান গাড়ি থেকে বেরিয়ে আসলো। সিমি ইহানের হাত ধরলো। এইদিকে ওইদিকে তাকাতেই দেখা মিলল নিশানের। সে তাদের দিকে এগিয়ে আসছে। নিশানের পরনে কালো স্যুট। বয়স বাড়লেও নিশানের চেহারা যেন আগের মতোই আছে। দিন দিন মনে হয় আরও সৌন্দর্য লাভ হচ্ছে। নিশান সিমির কাছে আসতেই সিমি বলে উঠল, এয়ারপোর্ট কেন এলাম? নিশান সিমির হাত ধরে এয়ারপোর্টের ভেতরে ঢুকতে ঢুকতে বলল, বাংলাদেশ যাব এই জন্য। বাংলাদেশ যাবে? এই কথা শুনে সিমি ভুলে গেল সে মানুষের ভিড়ে আছে। হঠাৎ চিৎকার করে নিশানের হাত জড়িয়ে ধরে বলল, আজ 10 বছর পরে বাড়ি যাব। সিমির চিৎকার শুনে আশেপাশে সবাই তার দিকে তাকালো। নিশান এবার ধমক দিয়ে বলল, স্টুপিড, তোর মাথা খারাপ হয়েছে নাকি? সিমি দ্রুত নিশানের হাত ছেড়ে দিল। আশেপাশে মানুষ তাকিয়ে আছে দেখে লজ্জা লাগলো, মাথা নিচু করে নিল। নিশান গম্ভীর মুখে ভিতরে ঢুকে এয়ারপোর্টের মধ্যে একটা সিটে সিমি আর ইহানকে বসতে বলে তিনজনের পাসপোর্ট নিয়ে চলে গেল। ইহান চুপচাপ তার মাম্মামের পাশে বসে আছে। সিমির লজ্জা লাগছে বলে মাথা নিচু করে চুপ করে বসে আছে। তাদের দুইজনের এইভাবে বসার মধ্যেই হঠাৎ এক পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। সিমি। সিমি চোখ উঁচিয়ে সামনে তাকাতেই দেখলো নীল দাঁড়িয়ে আছে। সিমি অবাক হলো, উঠে দাঁড়ালো। ইহান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। নীল সৌজন্যমূলক হাসি দিয়ে বলে উঠল, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন নীল ভাই? তোমাকে ছাড়া যেমন থাকার কথা। সিমির মাথা নিচু হয়ে গেল। ভাবলো আমাকে ছাড়া থাকা মানে? সে কি বিয়ে করেনি? প্রশ্ন করেই বসলো। বিয়ে করেননি? না। কেন? তোমাকে পাইনি তাই। আল্লাহ, আপনি কি পাগল? আমাকে পাননি ঠিক আছে, তবে অনেক মেয়ে আছে তো যারা আমার থেকেও ভালো সুন্দর। তোমার জন্য পাগল হয়েছি, তাই কোনো সমস্যা আমার নেই। আর বললে অনেক মেয়ে, হ্যাঁ অনেক মেয়েই পাবো, তবে তোমাকে তো আর পাবো না। সিমি কিছু বলবে এর মধ্যেই ইহান দাঁড়িয়ে তার মায়ের হাত ধরে তার মাম্মামকে বলল, মাম্মাম ইনি কে? তুমি কেন কথা বলছো তার সাথে? ইহানের কথা নীলের কানে যেতেই নীল তাকালো ইহানের দিকে। অবাক হলো, কারণ ইহানের মুখটা একদম নিশানের মতো। বুঝতে পারলো এটা নিশান আর সিমির ছেলে। বুকের কোথাও যেন ভাঙা চোরার শব্দ হতে লাগলো। তবুও মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে একটু নিচু হয়ে ইহানের দিকে তাকিয়ে বলল, আমি তোমার এক আঙ্কেল হই। তোমার মাম্মাম আমাকে চেনে তাই কথা বলছে। সিমি এইবার ইহানকে ধমক দিয়ে বলল, বড়দের মধ্যে কথা বলতে নেই, তুমি কি জানো না ইহান? ইহান গোমরা মুখ করে মাথা নিচু করে রাখলো। নীল সিমির দিকে তাকিয়ে বলল, বকছো কেন? ছোট মানুষ। নীলের কথা যেন ইহানের সহ্য হলো না, তাই সে বলল, দেখেন আপনি মাম্মামের যেই হন তাতে আমার কিছু যায় আসে না, তবে আমাকে ছোট বলার রাইট আমি আমার বাবা মাকেই দিই না, সেখানে আপনি কোথাকার কে যে আমাকে ছোট বলবেন? আমি কি এখানে দাঁড়িয়ে ফিডার খাচ্ছি আপনার সামনে? ইহানের কথা শুনে সিমি কিছু বলবে তখনই নীল হেসে বলল, না একদম না, তুমি অনেক বড় হয়ে গেছো, বিয়ের বয়স হয়েছে। ইস, আজ বিয়েটা করলে আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিতাম। নীলের কথা যেন ইহানের মোটেও সহ্য হচ্ছে না। সে দাঁত কিরমির করতে করতে বলল,
আমার বিয়ের বয়স হয়েছে কিনা সেটা দেখার জন্য আমার বাবা মা আছে, আপনার চিন্তা না করলেও চলবে। আর রইলো আপনার মেয়ে, আমার ঠেকা পড়া দায় পড়ে নি আপনার মেয়েকে বিয়ের জন্য লাভ দিয়ে নাচার। ইহানের এমন কথা সিমি কখনো শোনেনি। নীল হাসলো, সিমিকে বলল। একদম নিশানের কপিক্যাট দেখছি। সিমি লজ্জায় কিছু বলতে পারলো না। নীল আবারও ইহানকে বলল। নাম কি তোমার? সেটা শুনে আপনার কাজ কি? কাজ তো অনেক। যদি আমার পরিবারে কোনো মেয়ে হয় তাহলে তোমার হাতে তুলে দেবো, এই জন্য। আইসি মেয়ে দেওয়ার জন্য? আমাকে কি স্টোকার মনে হচ্ছে? চাইলেন না দিয়ে দিলেন? আরে না, আমি বলছি নীলের বাকি কথা থেমে গেল কারোর কণ্ঠস্বরে কানে যেতেই। সমস্যা কি তোর? আমার বউয়ের কাছে কি করতে আসছিস? নিশানের কণ্ঠ শুনে সিমি ভয় পেয়ে গেল। নীল আর ইহান তাকালো নিশানের দিকে। নিশান ভ্রুকুচকে তাদের দিকে এগিয়ে আসলো। নীলের হাসি মুখটা হঠাৎই গম্ভীর হয়ে গেল। নিশান এসে নীলকে বলল। এখানে কি করিস তুই? এয়ারপোর্ট কি তোর বাপের কেনা? এয়ারপোর্ট আমার বাপের না হলেও ইস্যু আমার পার্সোনাল, মানে পুরোটাই আমার। যার ভাগ্যর জন্মদাতা বাবা মায়েরও নেই। পার্সোনাল হলে পার্সোনালভাবে সেভ কর, আমাকে না ধমকিয়ে। নিশানের মেজাজ গরম হলো। নীলের বুকে এক ধাক্কা দিয়ে বলল। আমার জিনিস আমি কিভাবে রাখবো কি না রাখবো তোর থেকে সাজেশন নিতে হবে? তুই আমার কি বাল হয়ে পড়েছিস? নিশানের ধাক্কা নীলের সহ্য হলো না। সেও নিশানকে উল্টো ধাক্কা দিয়ে বলল। আমার এত বালের ঠেকা পড়েনি যে তোর মতো বালকে সাজেশন দেব। বাল বাল করস? বাল দেখো আমারে। তুই কি বাল রে যে তোকে আমি বাল দেখাবো? নীল আর নিশানের মধ্যে এক প্রকার মারামারি বেঁধে গেল। নিশান জোরে নীলের গালে একটা ঘুষি মারল। নীল একটু হেলে পড়ল। আশেপাশে থাকা মানুষ দাঁড়িয়ে পড়ল। নিশান আবারও মারতে যেতেই সিমি নিশানকে জড়িয়ে ধরে বলল। প্লিজ মারামারি করবেন না। তোর বুকের পাটা যদি শক্ত থাকে তাহলে আয় আমার কাছে আর নজর দে এবার আমার ইস্যুর উপরে। নীলকে কথা বলতে না দিয়ে সিমি বলে উঠল। আপনি চলে যান, আমার জীবনে আর কখনো আসবেন না, প্লিজ চলে যান। নীল তার শ্যামার কথা ফেলতেও পারল না। নিশানের দিকে কিলার লোকে তাকিয়ে চলে গেল। নীল যেতেই নিশান সিমিকে নিজের বুক থেকে সরিয়ে বলল। বাল দেখাতে আসবি না? আমি যেই গিয়েছি উনি নাগর জোগাড় করেছিস। পাপ্পা, মামামের দোষ নেই। ওই লোকের নজর ভালো না, নিজেই আসছে মামামের সাথে কথা বলতে, আবার আমাকে বিভিন্ন রকম কথা বলে। জাস্ট ডিসগাস্টিং। নিশান কিছু বলল না। আশেপাশে থাকা মানুষদের সরি বলল। এমনকি পুলিশকেও বলল এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। পুলিশেরাও চলে গেল। নিশান গম্ভীর মুখ করে ছেলের হাত ধরে প্লেনে উঠে বসলো। সিমি মাথা নিচু করে হাঁটতে লাগলো। নিজের ওপরে রাগ হচ্ছে। কেন কথা বলতে গেল সে? যদি না বলতো তাহলে এইসব হতোই না। তারা গিয়ে প্লেনে নিজেদের সিটে বসলো। ইহান জানলার পাশে বসেছে। তার পাশে সিমি আর তার পাশে নিশান। নিশান এখনও গম্ভীর মুখ নিয়ে চুপচাপ ফোন দিয়ে স্ক্রল করতে লাগলো। সিমি এখন ভাবছে কিভাবে নিশানকে মানাবে। এইদিকে ইহান নিজের মতো চুপচাপ সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। প্লেন উড়াল দিল। রাত এখন। অনেকের কথা অনুযায়ী প্লেনের কিছু লাইট অফ করে দিল। সিমিদের সামনে থাকা লাইটও অফ হয়ে গেল। নিশান এখন ফোন রেখে সিটের মাথায় এলিয়ে চোখ বন্ধ করে আছে। সিমি নিশানের দিকে তাকালো। তার এক বুদ্ধি মাথায় আসলো। আদেও কাজ হবে তো? ভেবে পেল না। তবুও ভয় নিয়ে আস্তে আস্তে মুখটা নিশানের মুখের কাছে আনলো। আচমকা নিশানের ঠোঁটে চুমু দিয়ে সরে ফেলল। দ্রুত চোখ বন্ধ করে নিল। এইদিকে সিমির এমন কর্মে নিশান নিজেকে শান্ত করে স্লো ভয়েসে বলল। পাশে ছেলে আছে, আমাকে কন্ট্রোলেস করলে কিন্তু তুই ছাড় পাবি না। সিমি চোখ খিচে বন্ধ করে আছে। কিছু বলল না। কি বলবে? নিশানের কথা শুনে সে কেঁপে উঠল শুধু। নিশানও আর কিছু বলল না। প্লেন উড়াল দিচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশের সময়টা এখন সন্ধ্যা 7টা বাজে। চৌধুরী ম্যানশন আগের মতোই আছে, তবে এই 9 বছরে অনেকের জীবন পরিবর্তন হয়েছে। জিহান আর সামিয়ার একটা মেয়ে হয়েছে যার নাম সাদিয়া শেখ মীরা। বয়স 6 বছর। মিহুর বিয়ে হয়েছে 2 বছর হচ্ছে। স্বামীসহ বিদেশে থাকে, সেখানেই সেটেল। মিহু আমেরিকায় গিয়েছে পড়াশোনার জন্য। বাড়ির সব থেকে ছোট সদস্য তাজ, সেও আজ অনেক বড় হয়ে গেছে। বয়স গিয়ে ঠিকেছে 20-এর কোঠরে। অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। বাড়িতেই আছে এখনও। অনার্স শেষ হলে দেশের বাইরে যাবে। রাত্রি আর অভিও যমজ ছেলে হয়েছে, 5 বছর বয়স। আর সামিয়া তালুকদার আশিক আর আরিয়ান তালুকদার অরিশ। এইদিকে যারা আর আয়ানের বিয়ে হয়েছিল, তাদের একটা মেয়ে আছে 3 বছরের। তার নাম
আইরিন তালুকদার অর্থী। চৌধুরী পরিবারে থাকা তিহান শেখ এখনও ডুবে আছে মৃত সিমরানের প্রতি। তাকে বিয়ের কথা বললে পাত্তা দেয় না, সবসময় এড়িয়ে চলে। এই নিয়ে বাড়ির সবার দুশ্চিন্তা। তবে তিহান নিজেকে সবসময় সুস্থ রাখে, কাজ করে, আবার নিয়ম করে সিমরানের কবরের পাশে বসে থাকবে। চৌধুরী বাড়ির 3 কর্তা সহ রুবেল ড্রয়িং রুমে বসে ব্যবসা সম্পর্কে কথা বলছে। রোজিনা, কিয়া আর মেহেরিমা মিলে সন্ধ্যার জন্য হালকা নাস্তা তৈরি করছে। জিহান মাত্র বাসায় আসলো, ওপরে নিজের রুমে গিয়েছে। সামিয়া মেয়েকে বই পড়াচ্ছিল। জিহান আসতেই সামিয়া মীরাকে তাজের কাছে দিয়ে রুমে আসলো। জিহান ওয়াশরুমে ঢুকেছে। সামিয়া আলমারি থেকে জিহানের জন্য একটা সাদা টি শার্ট আর একটা কালো ট্রাউজার বের করে বেড়ে রেখে জিহানের জন্য অপেক্ষা করতে লাগলো। 15 মিনিট পরেই জিহান লম্বা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। সামিয়া রেখে দেওয়া পোশাক পরে নিল। সামিয়া বলে উঠল, নিচে চলুন, নাস্তার ব্যবস্থা করা হয়েছে। জিহান আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো সেট আপ করে বলল, নিচে যাওয়ার আগে আরও একটা কাজ আছে যে। আবার কি কাজ? জিহান এইবার সামিয়ার কাছে আসলো। আচমকা ওর কোমরের খাঁজে হাত দিয়ে টেনে নিজের কাছে আনলো। সামিয়া আগের মতো ভ্রু কুচকে বলল, কি মতলব? লিপ কিস। মেয়ের বাপ হয়েছেন, এখন এসব জুত বাদ দিয়ে নিচে চলেন। জিহান সামিয়ার কথা তোয়াক্কা না করেই সামিয়ার ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে বলল, শুধু মেয়ের বাপ হয়েছে, এখনো ছেলের বাপ হতে বাকি আছে। আমার থেকে দূরে থাকলে ছেলের বাপ হব কিভাবে? সামিয়া জিহানের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে ঠোঁট মুছে পড়ল, আমার লাগতো না আর ছেলে মেয়ে, এই একটাই যথেষ্ট, অসভ্য বেডা। বলে রুম থেকে চলে গেল। জিহান নিঃশব্দেই হেসে সামিয়ার পিছু পিছু গেল। ড্রয়িং রুমে সবাই গোল করে বসে আছে, নাস্তা করছে। মীরা তার পাপা জিহানের কোলে বসে গল্প করছে। আজকে কি হলো, কি করলো, এসবই বলছে। তাদের গল্প করার মধ্যেই সদর দরজার কলিং বেল শব্দ হলো। সামিয়া উঠে দরজার কাছে গেল। সবার দৃষ্টি সদর দরজার দিকে। সামিয়া দরজা খুলল। সামনে তাকাতেও অবাক হয়ে গেল, যেন নিজের চোখকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। সামিয়ার অবাক মুখ দেখে সিমি মুচকি হেসে বলল, অবাক থেকে সিরিয়াস হো শামু। সামিয়ার চোখে পানি টলমল করছে। সে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ঝাঁপিয়ে পড়ল সিমির বুকে, কান্না করে দিল। সিমির চোখেও পানি টলমল করছে। সামিয়ার এমন অবস্থা দেখে দৌড়ে সবাই দরজার কাছে আসলো। সামিয়ার মতো তারাও অবাক। আজ পুরো 9টা বছর পরে নিশান আর সিমি চৌধুরী মেনশনে পা রাখলো। তারা এতটা অবাক হতো না যদি নিশান তাদের সাথে যোগাযোগ করত, কিন্তু এই 9 বছরে একটা বারের জন্য তো যোগাযোগ করেনি বাড়িতে, তাই অবাক হচ্ছে। সাথে সবার চোখে পানিও আসছে। জিহান এগিয়ে গিয়ে নিশানকে জড়িয়ে ধরে বলল, ইয়ার এত বছর কই ছিলিস? আমাদের কথা কি একদম মনে পড়েনি তোর? নিশান জিহানকে নিজে থেকে সরিয়ে বিরক্তির কণ্ঠে বলল, মেয়েলি স্বভাব এখনো যায়নি তোর? জিহান কিছু বলল না, বরং হাসলো। এইসব কথা আজ পুরো 9টা বছর ধরে কেউ তাকে বলেনি। খুব আনন্দ লাগছে। এইদিকে সিমি আর সামিয়া এখনো নিজেদের জড়িয়ে ধরেই আছে। ইহান এইসব দেখে হঠাৎই বলে উঠল, পাপ্পা, এই আন্টিটা কে? পুরো 10 মিনিট ধরে মামাকে জড়িয়ে ধরে আছে, ছাড়ার কোনো নামই নেই দেখছি। ডিসগাস্টিং। ইহানের কথা সবার কানে যেতেই সবার দৃষ্টি পড়ল ইহানের দিকে। কারোর আর বুঝতে বাকি রইল না এটা নিশান আর সিমির ছেলে। নিশান আর সিমিকে ছেড়ে এইবার সবাই ইহানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ইহানকে নিয়ে ড্রয়িং রুমে গেল, সোফায় বসালো। তাজউদ্দিন তার পাশে বসে আছে। ইহানের হাত ধরে হাসি মুখে বলল, মাশাআল্লাহ, একদম নিশানের মতো দেখতে হয়েছে। নাম কি দাদু তোমার? আজব তো, আমাকে দেখে কি বুড়ো মনে হচ্ছে যে দাদু বলে ডাকছেন? ইহানের কথা শুনে সবাই হেসে উঠল। সিমি ধমকে উঠে বলল, ইহান, তুমি দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ দেখছি। সিমির ধমক শুনে নিশান এইবার ধমক দিয়ে সিমিকে বলল, তোর কানে নিচে থাপ্পড় মারবে ইছু, ছেলেকে বেয়াদব বলিস কেন? সিমি একবার নিশান তো আরেকবার ইহানের দিকে তাকিয়ে রাগে ফুঁসতে লাগলো। জীবনটা তেজপাতা। নিশান সোজা উপরে চলে গেল নিজের রুমে। নিশানের পিছু পিছু জিহানও গেল। এইদিকে বাড়ির সবাই তাদের কাহিনী দেখে হাসলো। তাজউদ্দিন আবারও বলল, বুড়ো তো আমি হয়ে গেছি, তুমি এখনো জোয়ান। তো নাম কি তোমার? ইহান এইবার তার মাম্মামের দিকে তাকিয়ে বিরক্তির কণ্ঠে বলল, মাম্মাম? এরা কারা? আমাকে কেন বারবার এত প্রশ্ন করছে? তুমি তাদের বলে দিতে পারছো না আমি এত প্রশ্ন পছন্দ করি না? অসভ্য হচ্ছ।
আমি কোনো অসভ্যতা আমি করিনি মাম্মাম যে তুমি আমাকে অসভ্য বলবে। আমাকে রুম দেখিয়ে দাও, আমি জাস্ট টায়ার্ড। সিমি কিছু বলবে তখনই তাজউদ্দিন বলল, থাক সিমি মামনি, আর কিছু বলো না। আমরা বুঝে ফেলেছি নিশানের মতো ঘাটতেরা হয়েছে। মেরা দাদুমণি, তোমার ভাইকে নিয়ে তোমার রুমে যাও। এতক্ষণ ধরে নীরব দর্শক থাকা মীরা এগিয়ে আসলো। ইহানের কাছে এসে বলল, আসো ভাইয়া। ইহান নেমে যেতে যেতেই বিরক্ত কণ্ঠে বলল, তুমি আমার মাম্মামের পেটে হওনি যে তুমি আমাকে ভাইয়া বলে রাখবে। মীরা ইহানের কথা শুনে তার দিকে ফিরে সরলভাবে বলল, তাহলে নামটা বলো। আমার নাম শুনে তোমার কোনো কাজে লাগবে না মেয়ে, আমাকে জাস্ট রুমে নিয়ে চলো। মীরা কিছু না বলেই রুমে নিয়ে গেল। সিমি মীরাকে দেখে বলল, এই পিচ্চি মেয়েটাকে? জিহানের মেয়ে। মাশাআল্লাহ, খুব সুন্দর। এরপর সিমি সবার সাথে বসে টুকটাক গল্প করতে লাগলো। রোজিনা, যারা আর রাত্রিকে বলে দিয়েছে সিমিরা বাসায় আসছে। এটা শুনে তারা অনেক খুশি হলো। সেই রাতেই গাড়িতে উঠে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে আসতে লাগলো। নিশান রুমে ঢুকলো। তার রুম আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি, হয়তো সব সময় পরিষ্কার করেই রেখেছে। জিহানও নিশানের পিছু পিছু রুমে আসলো। বেডে বসে উঠে বলল, কই ছিলিস এতদিন? ইতালি। ইতালির কোথায়? রোম শহরে। রোম শহরে কোথায়? নিজের বাড়িতে। নিজের বাড়ি কবে বানিয়েছিস? ইতালি থাকাকালীন। তাহলে আমি জানলাম না কেন? কারণ তুই গাধা। অপমান করিস না ইয়ার, গাদা হলে মেয়ের বাপ হতাম না। গুড, মেয়ের বাপ হওয়ার জন্য কংগ্রেচুলেশন। তোকেও কংগ্রেচুলেশন আমার মেয়ের জামাইয়ের বাপ হওয়ার জন্য। মেয়ের জামাই মানে? জিহান হাসি মুখেই বোঝালো, সিম্পল বিষয়। তোর ছেলেকে আমার সেই পছন্দ হয়েছে, তাই ঠিক করে নিয়েছি আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে ফাইনাল। দুনিয়ায় ছেলের অভাব পড়ছে যে আমার ছেলের দিকে নজর দিস? ছেলের অভাব নেই, তবে তোর মতো ঘাটতেরা একমাত্র ছেলের অভাব এই দুনিয়াতে একটাও নেই, জাস্ট ওয়ান পিস। তাই তোর ছেলে আমার মেয়ের জামাই, জাস্ট ফিক্সড। নিশান কিছু বলল না, সোজা ওয়াশরুমে ঢুকে গেল। সে জানে জিহান এখন এইবার বিয়ের আয়োজন সম্পর্কে কথা বলতে থাকবে, যত আজগুবি ভাবনা সব বলে ফেলবে। মীরা ইহানকে নিজের রুমে আনলো। ইহান রুমে ঢুকে দেখলো রুমের অর্ধেক জায়গা ধরে শুধু পুতুল। বেডের উপরে, বিছানায়, চাদরে পুতুলের বালিশের গুলোও তাই। ইহান চোখ ছোট ছোট করে বলল, এটা রুম নাকি অন্য কিছু? আমার পছন্দ পুতুল, তাই সব জায়গায় পুতুল। ও মাই গড, এই কোন জায়গায় এসে বললাম আমি? কেন, কি হয়েছে? আমি পাগল হয়ে যাব। আমি কি মামামকে ডেকে এনে বলবো তোমাকে পাগলা গারোতে রেখে আসার জন্য? ইহান তাকালো মীরার পানে। মীরা চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে আছে। ইহান বলে উঠল, নাম কি তোমার? সাদিয়া শেখ মীরা। বয়স কত? 6 বছর। তুমি আমার থেকে অনেক ছোট, আমি তোমার বড়। আমাকে সম্মান দিয়ে কথা বলবে এবার থেকে। আমি এখন রেস্ট নিব, তুমি যাও। আরে আমার রুম আমার সব, আবার আমাকে তাড়িয়ে দাও, আমি যাব না। বলেই মীরা সোজা বেডে গিয়ে এক পাশে শুয়ে পড়ল। ইহানের রাগ হচ্ছে তবুও কিছু বলল না। সে ওয়াশরুমে ঢুকলো ও ফ্রেশ হলো। তার সাথে আনা একটা ট্রলি থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে পরে নিল। এরপর বেডে গেল। লাইট অফ করে বেডের আরেক পাশে চুপ করে শুয়ে রইল। মীরা চোখ বন্ধ করে আছে। এইদিকে ইহান ঘুমিয়ে গেছে। মীরা উঠে চুপি চুপি লাইট অন করে ইহানের কাছে আসলো। ইহানের মুখের দিকে তাকিয়ে দেখলো ইহান ঘুমিয়ে আছে। মীরা হাসলো। এরপর তার টেবিলের কাছে গিয়ে সেই জায়গা থেকে একটা কালো আর লাল রঙের মার্কার তুলে আনলো। ইহানের পাশে বসেই হেসে বলল, আমার দাদুকে কিভাবে বলছিলে, সাথে আমাকেও। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি এবার। বলে কালো মার্কার দিয়ে ইহানের গোঁফ আঁকিয়ে দিল। লাল মার্কার দিয়ে ইহানের 2 গালে ব্লাশিং করিয়ে দিল। কালো মার্কার দিয়ে আবারও ইহানের কপালে একটা টিপ দিল। এরপর লাল মার্কার দিয়ে খুব ধীরে ঠোঁটে লিপস্টিক দিয়ে দিল। এরপর আস্তে আস্তে উঠে মার্কার রেখে দিল। লাইট অফ করে আবারও নিজের জায়গায় গিয়ে চুপ করে শুয়ে পড়ল। 5 মিনিট পরে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। আধা ঘন্টার মধ্যে যারা আর রাত্রি আসলো। সিমির সাথে বসে আড্ডা দিল। সিমি সবার ছেলে মেয়েকে কোলে নিয়ে আদর করলো। বাচ্চারা ঘুমাতেও তারা নিয়ে ঘুমে গেল। রাতের খাবার সাজানো হয়েছে। সিমি বলল প্লেটে বেড়ে দিতে, ওপরে নিশানের সাথেই খাবে। এর মধ্যে সিমি এগিয়ে গেল মীরার রুমে। রুমে ঢেকে লাইট অন করতেই দেখলো মীরা ঘুমিয়ে আছে।
এক পাশে, আর ইহান মীরার দিকে মুখ করে ঘুমিয়ে আছে। সিমি হাসলো, লাইট অফ করে চলে গেল। ডাইনিং টেবিল থেকে ভাত তরকারি নিয়ে রুমের দিকে গেল। রুমে ঢুকে দেখলো নিশান সোফায় বসে ফোন স্ক্রল করছে। সিমি প্লেটটা টি টেবিলে রেখে আলমারি থেকে নিজের জন্য সালোয়ার কামিজ বের করে ওয়াশরুমে ঢুকে গেল। 10 মিনিট পরে সিমি ওয়াশরুমে থেকে বেরিয়ে আসলো। এরপর সোফায় বসে নিশানের উদ্দেশ্যে বলে উঠল, খাওয়া লাগবে না? খাইয়ে দে তুই। সিমি কিছু বলল না, ভাত মাখিয়ে নিশানকে খাইয়ে দিল আর নিজেও খেলো। সম্পূর্ণ খাবার শেষ হতেই সিমি বলল, আপনি বসুন, আমি একটু পরে আসছি। নিশান কিছু বলল না। সিমি রুম থেকে বেরিয়ে চলে গেল। যারা, রাত্রি আর সামিয়ার সাথে সিমি একসাথে মিলে ছাদে উঠল। আজ তারা গল্পের আসর বসাবে। রাত বাজে এখন 12টা 4। ইহানের ঘুম ভেঙে গেল। সে ঘুম থেকে উঠে লাইট অন করলো। বেডের আরেক পাশে শুয়ে থাকা মীরার মুখের দিকে তাকালো। ওর গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে নিজেকে এই অবস্থায় দেখে ইহান রাগে ফেটে পড়ল। সাবান দিয়ে নিজের মুখটা পরিষ্কার করতে করতে বিড়বিড় করলো, বেয়াদব মেয়ে একটা, জীবনও তোর ভালো হবে না। মেয়ে বলে রেহাই পেলি, ছেলে হলে তখন মেরে ফেলতাম। ডিসকাস্টিং। বলেই মুখ পরিষ্কার করে রুম থেকে বেরিয়ে গেল। সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠল। সেখানে কিছুক্ষণ দাঁড়াতেই সিমিরা নেমে আসলো। ইহানকে দেখে যারা, রাত্রি এগিয়ে আসলো কথা বলার জন্য। তবে ইহান কাউকে পাত্তা দিল না। সে সোজা তার মাম্মামের কাছে গিয়ে বলল, আমার রুম কই? কেন, কি হয়েছে? কিছু না, আমার ঘুম লাগছে, ঘুমাবো। রুম কোথায়? সিমি আর কথা বাড়ালো না। ইহানকে নিয়ে সোজা নিজের রুমে গেল। বিয়ের আগেও যে রুমে থাকতো সেখানে দরজা খুলে দিয়ে বলল, এই রুমে আপাতত থাকো, সকালে ব্যবস্থা করে দেব। ইহান কিছু না বলে রুম ঢুকে দরজা লাগিয়ে দিল। লাইট অফ করে বেড়ে গিয়ে শুয়ে পড়ল। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। কোনো এক ডিসগাস্টিং জায়গায় এসে পড়ল সে। সবাই যে যার রুমে গেল। সিমিও রুমে ঢুকলো। রুম অন্ধকার। তার ভ্রু কুচকে গেল। পরক্ষণেই ভাবলো হয়তো নিশান ঘুমিয়ে গেছে, এই জন্যই অফ। সে দরজা লক করে লাইট অন করতে যেতেই ওর কোমরের খাঁজে হাত ঢুকিয়ে দিল। শক্ত করে চেপে ধরল। সিমি চোখ মুখ খিচে বন্ধ করলো। নিশান সিমিকে দেয়ালের সাথে চেপে ধরলো। ঘাড়ে থাকা চুলগুলো সরিয়ে সেখানে মুখ ডুবিয়ে জোরে কামড় দিল। সিমির ব্যথায় নিশানের জামা চেপে ধরলো। নিশান সিমির কানেও কামড় দিল। সিমি এইবার কাপা কণ্ঠেই বলল, ব্যথা লাগছে তো। নিশান সিমির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, লাগুক, পাকটা বাড়ছে দেশে এসে। কয়টা বাজে? এত সময় ছাদে ছিলিস? সরি, আর এমন হবে না। নিশান সিমির কোমরে নখ দিয়ে চেপে দিল। সিমি ব্যথায় কুকড়ে উঠল। নিশান দাঁতে দাঁত চেপে বলল, এখন সরি বলিস কেন? উঠতে দিয়েছি বলে এত দূরে উঠবি? প্লিজ মারবেন না, আর হবে না, এমন ভুল হয়ে গেছে তো। নিশান কিছু বলল না। সিমি এইবার নিশানের গালে চুমু খেয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, চুমুও দিলাম, এবার মাফ করুন। 2 সেকেন্ডেই নীরবতার মধ্যেই হঠাৎ নিশান সিমির কাঁপতে থাকা 2 ঠোঁট নিজের শুষ্ক ঠোঁটের ভাঁজে আগলিয়ে নিল। সিমি আবেশেই চোখ বন্ধ করে দিল। 2 মিনিট পরেই নিশান সিমিকে ছেড়ে দিল। দুজনে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। নিশান সিমির ওড়না দিয়ে ঠোঁট মুছে নিল। এরপর সিমির হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বেরিয়ে যেতে দেখে সিমি বলে উঠল, কোথায় নিয়ে যাচ্ছেন? নিশান উত্তর দিল না। তার বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ির পাশে থাকা বাগানে গেল। বাগানের শেষ প্রান্তে দাঁড়ালো একটা গাছের নিচে। সেখানে যেতেই সিমির বুকটা কেঁপে উঠল। নিশানের হাত জড়িয়ে ধরল শক্ত করে। নিশান বসে পড়ল সেখানে। সিমিও বসলো। সিমি ফুপিয়ে কান্না করছে। নিশানের চোখ দুটো লাল হয়ে গেছে। নীরবতা নেমে আসে দুজনকে ঘিরে। নীরবতা ভেঙে হঠাৎই নিশান মাটিতে হাত দিয়ে বলতে শুরু করলো, আমার প্রিন্সেস, কেমন আছো তুমি? এই দেখো, তোমার বাবা আর মাম্মা তোমার সাথে দেখা করতে আসছে। তুমি শুনতে পারছো প্রিন্সেস? তুমি জানো তোমার একটা ভাই হয়েছে। সে জানে না তার একটা বোন আছে। বলিনি আমরা। প্রিন্সেস, আজ 9.5 বছর ধরে বিদেশের মাটিতে থাকলেও তুমি সবসময় আমার মনে ছিলে। আমাকে মাফ করো আম্মু। আমি তোমাকে দেখতে আসিনি কত বছর। তুমি রাগ করোনি তো? নিশানের গলা কাঁপছে। সিমি মাটির দিকে তাকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমার বাচ্চা, আমার সোনা, আমার কলেজা, মামা আসছে তোমার সাথে দেখা করার জন্য। তুমি কি শুনতে পাচ্ছ আমার কলেজা? আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে আমাদের সুন্দর একটা পরিবার হতো কলেজা আমার। তুমি আমার অংশ, আমার পেটে একটু একটু করে বেড়ে উঠেছিলে তুমি। কিন্তু
আজও ভুলিনি আমি তোমার সোনা। নিশান সিমিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল, হাসি মুখে বলল, আমার প্রিন্সেস, আমি জানি তুমি অন্ধকার কবরে ভালো নেই। আমার এত এত সম্পদ থাকার পরেও আমি তোমাকে বাঁচাতে পারিনি। তুমি অন্ধকার কবরে আছো। আমি আজও বলবো, আমাকে কখনো ক্ষমা করবে না আম্মু। বলে উঠে দাঁড়ালো। সিমিকেও নিয়ে উঠতে দাঁড়ালো। সিমির হাত ধরে বাড়ির ভিতরে যেতে লাগলো। আজ যদি তাদের মেয়ে বেঁচে থাকতো, তাদের পরিবার আরও সুন্দর হাসি খুশি থাকতো। কারণ নিশান আর সিমি এখনও পরিপূর্ণ হতে পারেনি। তাদের অংশ যে কবরে শুয়ে আছে। সব কিছুর ঊর্ধ্বে সবার জীবনের ইতি টানতে হয়। তবে নিশান সিমির জীবনটা আজও সুন্দর সমাপ্তিতে ইতি টানবে। তারা যে অপূর্ণতায় ইতি টানতে প্রতিক্ষণে পস্তাতে থাকে।